ধরে ফেলেছি, আমার শত্রুটাকে আমি ধরে ফেলেছি। এ হলো আমার শত্রু। আর দেশের শত্রু হলো ধনী ব্যক্তি ও রাজনৈতিক নেতারা। আজ দেশটা বেকারে ভরে গেছে, চাকরি নেই। যোগ্যতার বিচারে ছেলেমেয়েরা সার্টিফিকেট পেলেও তারা চাকরি পায় না। চাকরি পাচ্ছে যারা মন্ত্রীকে বেশি টাকা ঘুষ দিয়ে চাকরির পরীক্ষায় সাদা খাতায় জমা দিলেও তাদের চাকরি হচ্ছে। একজন সাধারণ মানুষ থেকে মন্ত্রী হয়েছে, তার পেছনে 40 জন পুলিশ। আর আর আমাদের স্কুলে ছেলে মেয়েদের পেছনে 40 জন ছেলে মেয়ের পেছনে একজন শিক্ষক নেই। দেশটাকে জাহান্নামে পাঠানোর জন্য মদ ভাটি তৈরি করছে। আজ আজ স্কুলে মিড ডে মিলে চুরি। আজ আজ চাকরির পরীক্ষায় চাকরি হচ্ছে না। আমাদের দেশটাকে জাহান্নামে পাঠানোর জন্য মন্ত্রীরা দেশটাকে বিক্রি করে দেবে। আজ দেশের মানুষ বলছে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করো, এতে এতে মাটির ক্ষতি হবে, তাতে চাষাদের ক্ষতি হবে। কিন্তু টাকার বিনিময়ে প্লাস্টিকের কারখানা তৈরি করছে। এরা হলো দেশের শত্রু। আর আমার শত্রু এ। তোকে আমি ছাড়ছি না শত্রু, তোকে আমি ছাড়ছি না। কি বলিস? তুই চুরি করিসনি, কিন্তু আমি জানি তুই আমার সমস্ত কিছু চুরি করে এখানে ফুর্তির রাজভোগ খাচ্ছিস। আর 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 আমি এক টুকরো খাবারের জন্য ওই নোংরা ডাস্টবিনে কুকুরগুলোর সঙ্গে লড়াই করে মরছি। তোকে আমি ছাড়ছি না শত্রু, তোকে আমি ছাড়ছি না। কে ওখানে? কে 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 ওখানে? নির্ঘাত চোর! ও গো, কে কোথায় আছো? ঘরে চোর ঢুকেছে, চোর চোর! দাদা, এই দেখো বড়দাদা বাবু, এই লোকটা যেন ঘরে ঢুকে কি যেন চুরি করছে। না গো না, বিশ্বাস করো তোমরা, আমি কিচ্ছু চুরি করিনি, কিচ্ছু চুরি করিনি। চুরি করনি তো ওটা কি লুকাচ্ছ? দাও দাও বলছি। না, দেবো না, এটা আমি কিছুতেই দেবো না, কিছুতেই না। খবরদার, দাও বলছি, না হলে আমরা তোমায় পুলিশে দেবো বলছি। দাও দাও। কি, এ তো কর্তা বাবুর ছবি। আবার ছবি? বাবা, তো তোমার বাবা? কে বাবা ছবি চুরি করেছেন? একে আপনি? আমি এতগুলো ছবি থাকতে আপনি ওই ছবিটাকে কেন নিয়েছেন? হিংসে গোমা, হিংসে। মা, এই দেখছো না, এই মানুষটা কেমন ভালো ভালো পোশাক পরে এখানে ফুর্তির রাজভোগ কাটছে। আর আমি এক টুকরো খাবারের জন্য ওই কুকুরগুলোর সঙ্গে লড়াই করে মরছি। হিংসে হবে না? আমার হিংসে হবে না মা? পাগলা! ঠিক ঠিক বলেছো বাবা, আমি একটা আস্ত পাগল। তাই তো মানুষের অবজ্ঞা আর অবহেলা বিদ্রুপ সহ্য করেও আমি প্রাণ খুলে আসতে পারি। আমি না খেতে পেয়েও কোনো প্রতিবাদ না করে নীরবে থাকতে পারি। আপনি আজ আজ দুদিন কিচ্ছু খাইনি মা, আমায় কিছু খেতে দেবেন মা? কেন দেব না? মা বলে যখন ডেকেছেন তখন আমি আপনাকে পেট ভরে খেতে দেব। আপনি একটু দাঁড়ান, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। মা, মা যেন আমার সাক্ষাৎ অন্নপূর্ণা। কি আমার দিকে অমন করে তাকিয়ে তুমি কি দেখছো? দেখছি না, খুঁজছি। কি খুঁজছো? একটা হারানো অতীত। তোমার মাঝে দেখছি আমার হারানো টুকরো টুকরো স্বপ্ন। পারবে পারবে বাবা, তুমি সেই আমার হারানো স্বপ্নগুলোকে আমার মাঝে ফিরিয়ে দিতে পারবে? বলো বাবা, বলো, ফিরিয়ে দিতে পারবে? ছাড়ো বলছি। এই পাগলা, এভাবে পাগলামো করলে কিন্তু আমরা তোমায় এখান থেকে তাড়িয়ে দিতে বাধ্য হব। না, না, না,
দেবেন না, আর আমি পাগলামো করবো না, আর আমি পাগলামো করবো না। এই আমি বসে পড়ছি। এই নিন, এগুলো খেয়ে নিন। খাবার খাবার এনেছেন মা? কদিন দিন, আজ দুদিন কিচ্ছু খাইনি, কিচ্ছু খাইনি। তোর ঘর বাবা এখানে খাবার করছে তোকে রেখেছিলাম যে তুই কত্তার মতন এখানে ছুটে চলে এসেছিস খাবার জন্য। হ্যাঁ, আপনি কি করলেন মা? যে মানুষটা আজ দুদিন উপোস হয়ে আছে, তাকে এই সামান্য খাবারটুকু আপনি খেতে দিলেন না। তুই যদি তোর ধরা তাহলে বাপের বাড়ি থেকে খাবার নিয়ে এলে তো পাঠিস। চুপ কর বকবালা। আমরা চুপ করে থাকি বলে তো তোমরা মনের হাজার দুয়ার খুলে বেবিচারের কীর্তন করার সাহস পাও। কিন্তু সাবধান, সূর্য একদিন উঠবে, আর সেই সূর্যের আলোয় তোমাদের মিথ্যের অন্ধকারে ঢাকা আসল সত্যটা একদিন প্রকাশ পাবে। আপনি মা গো মা, আমি যদি মানুষটা হয়ে কুকুর হতাম তাহলে বোধহয় আমাকে এভাবে আরো না হারে থাকতে হতো না মা। তাই তো ভগবানের কাছে প্রার্থনা করে বলি, ওগো ভগবান, পরজন্মে তুমি হয় মানুষ না করে কুকুর করে পাঠিও, দয়াময় কুকুর করে পাঠিও, কুকুর করে পাঠিও। যত সব আদিক খাতা ভাঙ। এই এই হতচ্ছাড়ি বলে কে খাবার কিনে বলা করতে বলেছে শুনি? ওই পাগলাটাকে খাবার দিয়ে তুই যে অন্যায় করেছিস, মা। তার জন্য তোর খাবারটা আজকে আমি বন্ধ করে দিলাম। অমন নিষ্ঠুর হবেন না গিন্নি মা, আপনার কথা আপনি ফিরে নিন, আপনার কথা আপনি থাক ফিরে নিন। দয়ালদা, থাক। ওই উপসী মানুষটা আমাকে মা বলে ডেকে আজ এক পেট খিদে নিয়ে ওই খাবারের থালার থেকে উঠে গেল। সেই খাবারটা আজ আমার না খেলেও চলবে দয়ালদা, আজ আমার না খেলেও চলবে। বৌদিমণি, দেখলি হারাম জাতির দামাকটা তুই দেখলি? দাঁড়া, আগে আমার রূপের বিয়ে দি, তারপর পিঙ্কিকে এই বাড়িতে নিয়ে আসি, তারপর মজা দেখাবো। ফিরেছে বৌদি, তোমার রূপ বাড়ি ফিরেছে। আসো হতভাগা, আজ এমন গালি পারবো। তার আগেই যে তোমার ছেলে সবার মুখে চুনকালি মাখিয়েছে, তা তুমি কেমন করে ঢাকবে বৌদি? চুলকালি মানে? রূপ বিয়ে করেছে। হ্যাঁ, তোমাদের না জানিয়ে আমি হয়তো অন্যায় করেছি, তোমরা আমায় ক্ষমা করে দিও। ক্ষমা? এ তুমি কি করলে ছোট দাদা বাবু? কাউকে না জানিয়ে তুমি বিয়ে করে ফেললে। কাজটা তুই ভালো করলি না রূপ, কাজটা তুই ঠিক করলি না। কাল তোর বিয়ে, আমন্ত্রিত আত্মীয় স্বজন সবাই আসতে শুরু করেছে, তাদের সামনে তুই আমাদের কতখানি অসম্মান করলি বলতো? দাদা, সেই সম্মান বোধ যদি ওর থাকতো, তাহলে কি সবার সামনে আমাদের এইভাবে মাথা হেড করতে পারতো? আমার কথা শোনো কাকা। কি কথা শুনবো বলতে পারিস? তুই কি জানতিস না যে পিঙ্কির সঙ্গে আমরা তোর বিয়ে পাকা করে রেখেছি? পিঙ্কির সঙ্গে নয় কাকা, পিঙ্কির সঙ্গে নয়। তোমরা আমার বিয়ে পাকা করেছিলে কতগুলো টাকা আর গহনার সাথে, আর তোমাদের এই সিবাহীর লোভের মাঝে আমার সাধীর মতামতের কোনো গুরুত্ব পাবে না বলেই তো আমি বিয়ে করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। এসো এসো বকুল, ওই গুরুজনদের আশীর্বাদ নেবে এসো। কোন অধিকারে তুমি এবারে বহা এসেছো? আপনার ছেলের দেওয়া সিঁদুরের অধিকারে না। সিঁদুর আমি মানি না। যাও এই মুহূর্তে বেরিয়ে যাও বলছি। না বকুল, বকুল আমার স্ত্রী, আমার সঙ্গে বকুল এই বাড়িতেই থাকবে। না, থাকবে না। তুই ওকে স্ত্রী বলে ভাবলো, আমরা ওকে ও বাড়ির বউ বলে মানি না। বন্ধন যখন দুটি প্রাণকে এক সূত্রে গেঁথে ফেলেছে, তখন তোমাদের না মানার কিন্তু সেই সম্পর্ক ছিন্ন হবে না কাকা। কি বললে? বড় দাদা বাবু ঠিক কথাই বলেছে গিন্নি মা।
ছোট দাদা বাবু হয়তো আপনাদের না জানি বিয়ে করে অন্যায় করেছে, কিন্তু সেই বিয়েকে অস্বীকার করে একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিলা খেলাটা কি অন্যায় নয়? এই! সেই জন্য তো আমি এই বরণ ডালা সাজিয়ে এনেছি। নিন মা, নতুন বউকে বরণ করুন মা। এ কি করলেন গিন্নি মা? বরণটা আপনি ফেলে দিলেন, এতে যদি রোগ কল্যাণ হবে। হায় হোক! তাতে তোর কি না হতো ছাড়া? আমি বেশ বুঝতে পেরেছি তোরা ষড়যন্ত্র করে রূপের মদনা তোরা চেপে চেপে খেয়েছিস। এমন কথা আপনি বলতে পারলেন মা? দুঃখ করো না, দুঃখ করো না বৌদি। মা এখন লোভের ক্ষোভে দিশাহীন হয়ে ভুল বকছে। দুঃখ করো না বৌদি। চুপ ঠাকুরপো, কর রূপ, মায়ের সম্বন্ধে ও কথা বলতে নেই। কেন কেন বলবো না দাদা? যে মা নিজের স্বার্থের জন্য সন্তানের সর্বসুখ চিবিয়ে খায়, সে মানুই দাদা। সে আমার কাছে মানুই, সে আমার কাছে একটা ডাইনি। তুমি কি করলে? দাদা কি করলে? কাকা, বাবাদি, চোখ দুটো আমার বুড়ো হলো, নজরটা কিন্তু এখনো তাজাই আছে। তাই আমি তোদের যোগ সাজসটা ধরে ফেলেছি। কে ধরেছ ঠাকুরপো? তোমাকে জব্দ করার জন্য দীপ আর বৌমা দুজনে যুক্তি করে রূপের সঙ্গে ওই মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু এই বিয়ে আমি কিছুতেই মানি না। শোন সর, হয়তো তোকে এই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে, নয়তো তোকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। না, না, না। আপনি আমাকে তাড়িয়ে দেবেন না। আমি চাকরানি হয়ে আপনাদের বাড়ির কোণে পড়ে থাকবো, আপনাদের পেলে দেওয়া এই টোকাটাকে পেড়ে থাকবো, তবে আপনি আমাকে তাড়িয়ে দেবেন না মা। আমি আপনার কাছে ভিক্ষা চাইছি মা, আমি আপনার কাছে ভিক্ষা চাইছি। খবরদার, ওকে কেউ ছাড়বে না। চলে না বলছি। আপনি কি মানুষ? আপনার এমন হাজার অন্যায় করলো, আপনার এমন সাজে না। হাজার অন্যায় করলো, এতে তো এখন এ বাড়ির বউ। ওদের হয়ে আর একটা কথা বলে এই বাড়ি থেকে আমি দূর করে দেবো। উঠে এসো, এসো বকুল। আজ আমরা এই পাশারির বুকে কখনো স্নেহের চিহ্ন আঁকা যায় না বকুল। এই পাশারির বুকে কখনো স্নেহের চিহ্ন আঁকা যায় না। এসো এসো বকুল, আমরা এই বাড়ি থেকে চলে যাই বকুল, আমরা এই বাড়ি থেকে চলে যাই। আমার জন্য তুমি তোমার আত্মীয় স্বজনকে ছেড়ে দিও না, তুমি আমায় ত্যাগ করে দাও। আমি আবার আমার দাদার কাছে ফিরে যাই গো, আবার ফিরে যাই। না বকুল না, এদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক থাকলেও তোমার সঙ্গে যে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক, আর সেই সম্পর্ককে সেই সম্পর্ককে চির অটুট রাখতে আমি এদের সঙ্গে সেই রক্তের সম্পর্ককে ছিন্ন করে দিলাম। আমি সেই রক্তের সম্পর্ককে ছিন্ন করে দিলাম। এসব করে কোথায় যাবে ঠাকুরপো? কোথায় যাবে ঠাকুরপো? জানি না বৌদি, কোথায় যাব জানি না। কোথাও যদি আশ্রয় খুঁজে না পাই, তাহলে খোলা আকাশের নিচে গাছতলায় রাত কাটাবো বৌদি, গাছতলায় রাত কাটাবো। ওরে রূপ, বাড়ি থেকে বেরিয়ে তুই খাবে কি? জানি না দাদা, আমি কি খাবো তা জানি না।
ও মোট বয়ে রিক্সা টেনে রোজগার করবো দাদা, তবু তবু আমি আর এই বাড়িতে ফিরে আসবো না দাদা। আমি আর কখনো এই বাড়িতে ফিরে আসবো না দাদা। আমি আর কখনো এই বাড়িতে ফিরে আসবো না বৌদি। দয়া না, আর কখনো আমরা এই বাড়িতে ফিরে আসবো ঠাকুরপো! নাই। বিদায়নি ও ভাগিনী, চির বিদায়নি ও ভাগিনী, যাই চলে যা চির বিদায়নি ও ভিমানী, চির বিদায়নি ও ভিমানী, যা আর কখনো আসবো না দাদা, আর কখনো আসবো না, আর কখনো আসবো না দাদা, আর বুক ভরা ভাষা হাহাকার করে, বুক ভরা ভাষা হাহাকার করে, কানা নমস্কার, নমস্কার। রাময় নাময়, এলালা রাময়। দোষ সালা, এই ছদ্মবেশী নাম মনে রাখতে গিয়ে বোধহয় বাপের নামটাই ভুলে যাব। বাপের নাম নয় রে শুয়োর, আগে নিজের নামটা মুখস্থ কর। আয় ও রাময় আময় পেলাল্লা রাময় হচ্ছে না গুরু, বোধহয় দাঁত ভেঙে যাবে। চুপ কর শালা, বল রামায় রাময় কৃষ্ণয় কৃষ্ণয় রঙ্গনাথ রঙ্গনাথ পেলাল্লা রাময় রঙ্গনাথ আয় और हमार नाम सेठ लक्ष्मण लाखुटिया। আয় আমার নাম কি হয় বুঝি? পিয়াজি ছেড়ে আসল কথা শুন, গুরুদেবের আদেশে আজ আমরা একটা ছদ্মবেশে নেমেছি। জানি জানি, আমি বাড়িওয়ালা আর তুমি দাঁড়িয়েওয়ালা। না রে শালা, আমি সেঠ লক্ষ্মণ লাখুটিয়া, তোর বাড়ির ভাড়াটিয়া। এক বছর কোনো ভাড়া দিই না, তাই তুই আজ আমাকে তাড়াতে চাইছিস। নে কাম স্টার্ট কর। আয় আমার কাম কি হয় বুঝি? বছর 12 হয়ে গেল, তবু ভাড়া তো নাইও দিয়েছি। আমার ঘর ছাড়ো দিয়েছি। জয় শ্রীরাম,
এ আপনি কেসা বাত বলছেন রঙ্গনাথ জি? ঘর ছড়িয়ে দিলে আমি রইবে কাহা? আমরা না জানো জি, হ ভাড়া দিও নয় ঘর ছাড়ো দিও। এই মগের মূল্য খেয়ে क्या ভাড়া भी দেবে না আর ঘর भी খালি করবে না। কি কহ জি, ভাড়া भी না দিও আর ঘর भी না ছাড়ো, তবে তোমার গপ জি। मैं तेरा टूटी এ কি এ আপনারা কি করছেন? ছাড়ুন ছাড়ুন বলছি। দেখো জি, ভাড়াও না দিও আর ঘরও না ছাড়িও, তো আমি কি করো জি? আরে ভাই ঘর ছড়িয়ে দিলে আমি কাহা রইবে? আয় আমা কি জানো জি, আমা তার অন্যটিও ভাড়াটিও রাখো জি, নতুন ভাড়াটিও রাখো জি, ভাই গো জি। আয় तो ठीक ही है, हमें तेरा घर भी ना रहे और 1 साल का उधारी भाड़ा भी ना देवे। হ্যাঁ আয় দেখো জি, ভাড়াও না দিও, কাটিও করিও কাটিও পড়িল, তিরুপতি জি তোমার সর্বনাশ করিও। নমস্কার নমস্কার। এই যে দাদা শুনছেন? আয় তুমি কয়ো জি? হ্যাঁ মানে বলছিলাম এখানে এখানে কোনো ঘর পাওয়া যাবে? আয় আমার কথা শোনো, চলো না আমরা আমার দাদার কাছেই গিয়ে উঠি, কারণ দাদা তো আজ বেকার নয়, আজ দাদা পুলিশের চাকরি পেয়েছে। না বকুল না, আমি আমার জীবনের বোঝা ওই দিগন্তর উপরে চাপাতে চাই না। দেখবে দেখবে বকুল, একদিন এই মুহূর্তের বিপর্যয় কেটে আমরা শান্তির নীড় ঠিকই গড়তে পারবো, আমরা শান্তির নীড় ঠিকই গড়তে পারবো। আয় ও তুমি তিরুপতি জি নিশ্চয় তো নমস্কার করিও জি। আয় দয়া করে আপনি আমাদের থাকতে দেবেন দাদা। বাড়ি ভাড়া যা লাগে অন্তত কয়েকটা মাসের জন্য। যদি যদি আগাম ভাড়া চান তাও দিতে রাজি, যতক্ষণ না টাকা দিই আমার এই গয়না। বকুল ঠিক জি, আমার কি জানোয়ার সমঝো কি? আয় চলো জি, আমার ঘরে চলো জি। একটু দাঁড়ান দাদা, অন্তত এই হাতের আংটিটা বিক্রি করে আজ রাতের খাবার টুকটা আমি জোগাড় করে নিয়ে আসি। তুমি এখানে একটু অপেক্ষা করো বকুল, আমি যাব আর ঠিক ফিরে আসবো। তুমি একটু অপেক্ষা করো বকুল, তুমি আমার জন্য একটু অপেক্ষা করো, আমি যাব আর এক্ষুনি ফিরে আসবো। এই সন্ধ্যার মুখে আপনি যদি আমাদের আশ্রয় না দিতেন তাহলে আমরা যে ভীষণ বিপদে পড়ে যেতাম, তাই আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিও, আমার তো বুদ্ধি আয় আর সঙ্গে তোর অভিনয়েরও তারিফ করতে হয় রে চিমটে। তার মানে মানেটা অতি সোজা, ওই মজনুর কাছ থেকে তোমার মতো লাইলাকে তুলে নিতেই আমাদের এই ছদ্মবেশ। না, খবরদার এগিয়ে আসবে না বলছি, নইলে আমি কিন্তু চিৎকার করব, রূপদা বাঁচাও! কেউ বাঁচাবে না সুন্দরী। কে যে রূপদা বলে চিৎকার করে ঢোকালো? এ কি আমার বকুল কোথায়? বকুল সাড়া দাও বকুল, বকুল কোথায় আমার বকুল? কে কে বকুল বকুল বলে ডাকছে? এ কি রূপ? তুই সিআইডি মারফত আমরা গোপন সংবাদ পেয়েছি, দুই দুষ্কৃতী আর মারোয়ারির ছদ্মবেশে
এই এলাকায় কোনো দুর্ঘটনা ঘটাতে আসছে, তাই তাদের অ্যারেস্ট করতে আমি ওরে ওরে দিগন্ত, সেই দুর্ঘটনা বোধহয় আজ আমার সঙ্গেই ঘটে গেছে রে। সেই দুর্ঘটনা বোধহয় আজ আমার সঙ্গেই ঘটে গেছে। কি বলছিস তুই? শোন দিগন্ত, ওই বাড়ি থেকে বিতাড়িত হয়ে আমরা আশ্রয়ের খোঁজে এখানে এসেছিলাম, আর ওই দুষ্কৃতির কবলে পড়ে হয়তো ওরা আমার বকুলকে তুলে নিয়ে গেছে। ওরে দিগন্ত, তুই না পুলিশ অফিসার, তুই কি পারিস না ভাই আমার বকুলকে আমার কাছে ফিরিয়ে এনে দিতে? আমার বকুলকে আমার কাছে ফিরিয়ে এনে দিতে। কিন্তু এই মুহূর্তে বকুলকে কোথায় খুঁজে পাবো বলতে পারিস? কোন কোথায় নিয়ে গেছে ওরা বকুলকে? জানি না দিগন্ত, আমি কিচ্ছু জানি না। কিন্তু আমি জানি। কাকা, কি জানেন আপনি? রূপ নিজেই চক্রান্ত করে মারোয়ারি আর মাদ্রাসি ছদ্মবেশে দুই যুবকের কাছে বকুলকে বিক্রি করে দিয়েছে। ভুল কাকা, তোমার এই ধারণা সম্পূর্ণ ভুল। ভুল কি ঠিক, এই চিঠিটা পড়লে জানতে পারবে দিগন্ত। যেটা আমি রূপের বিছানা তোলা থেকে পেয়েছি দিগন্ত, পড়ে দেখো। এ কি? এ আমি কি দেখছি? ওতে কি লেখা আছে দিগন্ত? ও ঈশ্বর, যাকে আমি এতখানি বিশ্বাস করতাম, সেই রূপ কিনা আজ। ওরে দিগন্ত, দাঁড়াও, আমি পড়ে শোনাচ্ছি। রূপরঞ্জন বাবু, আমি মারোয়ারি আর মাদ্রাসি ছদ্মবেশে দুই সাগরেদকে তোমার কাছে পাঠালাম। না, যেমন ভাবে হোক নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে বকুলকে ওদের হাতে তুলে দেবেন। না, তোমার পরিশ্রমিক যথাসময়ে পৌঁছে যাবে, ইতি আগন্ত। মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। ওরে দিগন্ত, আমাকে ষড়যন্ত্র করে এরা ফাঁসাতে চাইছি। তুই বিশ্বাস কর দিগন্ত, তুই বিশ্বাস কর। এই চিঠি সম্পর্কে আমি কিচ্ছু জানি না রে দিগন্ত, এই চিঠি সম্পর্কে আমি কিচ্ছু জানি না। তোকে না আমি বন্ধু বলে ভাবতাম, আর তুই কিনা সেই মর্যাদা রাখলি না আজকে। তোকে আমি ছাড়বো না রাস্কেল। রূপকে শাস্তি দেওয়ার সময় তুমি পরে পাবে দিগন্ত, কিন্তু বকুলের উদ্ধারে দেরি হলে বড় ক্ষতি হয়ে যাবে বাবা। কাকা বাবু, বকুল তোমার বোন হলো, রূপ যখন তাকে সিঁদুর পরিয়েছে, সে তো আমারই বংশের কুলবধূ, আর আমার কুলবধূর যদি অসম্মান হয়, সে তো আমার বংশেরই অসম্মান হবে বাবা। তাই বলছি, যেভাবেই পারো আমার বৌমাকে আগে তুমি উদ্ধার করো। বেশ তাই হবে কাকা বাবু, কিন্তু শুন রে বেঈমান, আমার বকুলকে যদি ফিরে না পায়, না, তবে তোকে আমি এমন সাক্ষী দেবো যা তুই জীবনও কল্পনা করতে পারবি না। না দিগন্ত, বাবা রূপ, শিক্ষার মানটা তোর আমার চেয়ে উঁচু হলো, বুদ্ধির মানটা কিন্তু তোর আমার চেয়ে অনেক নিচু। এ কি করলে কাকা? এবার যে বকুল পাচারের ভিত্তি পড়োয়া নাই, আইন আমায় অ্যারেস্ট করে নিয়ে যাবে কাকা, তারপর হয়তো নারী পাচারের অভিযোগে দীর্ঘ কয়েক বছর জেল। না কাকা, না, আমি বাঁচতে চাই কাকা, আমি শোষণ মানে বাঁচতে চাই কাকা, বাঁচতে চাই। আমরা তোমায় বাঁচাবো রূপ, যদি তুমি আমাদের কথা মতো চলো। প্রশান্ত, আর যদি সুস্থ হয়ে বাঁচতে চাও তাহলে আমাকে বিয়ে করতে হবে। অসম্ভব। অসম্ভবকে সম্ভব করার ক্ষমতাটা তো নিজের চোখেই দেখলে রূপ, দেখলে তো কেমন সুন্দর ভাবে তোকে আমরা বকুল পাচারের অভিযোগে জড়িয়ে ফেললাম।
তার মানে এতক্ষণ যা কিছু ঘটলো তার এই ষড়যন্ত্রের মূলে তোমরা, তার এই ষড়যন্ত্রের মূলে তোমরা। তবে পুরোটা নয়, বকুল কিডন্যাপের পরের নাটকটা আমরাই সাজিয়েছি। শয়তানি! ইচ্ছে করলে সাক্ষী দিয়ে আমরা যেমন তোকে ফাঁসাবো, আরে পিঙ্কিকে বিয়ে করতে রাজি হলে আমরাই তোকে বাঁচাবো। এখন বল, পিঙ্কিকে তুই বিয়ে করবি কিনা? না, ওই বকুল ছাড়া আমি কাউকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না কাকা। আর ওই বকুলকে ভুলে যদি আমাকে না বিয়ে করো, তাহলে আমরাও তোমাকে সুস্থভাবে বাঁচতে দেব না। মেয়ে বাজারের অভিযুক্ত করে আদালতে তোমার বিরুদ্ধে আমরা সাক্ষী দেব। না, বিচারে হয়তো তোর জেল হবে, নয়তো যাবজ্জীবন। না, না, না। সারা বিশ্বের বুদ্ধিজীবীরা তোকে দেখে ঘৃণায় পাথর ছুড়ে মারবে। মুঠো মুঠো পাথর। না। আমার লোক, আমার সত্যের স্বর্গ আজ মিথ্যের মরুঝড়ে ধূলিসাৎ হয়ে গেছে। পবিত্র প্রেম আজ অজানা পথে বিপন্ন। তাই তো আমার এই প্রেমহীন মরুশূন্য জীবনটা তোমাদের দিকে এগিয়ে দিয়ে বলছি, ও গো নরকের প্রেত পেতনির দল, ও গো নরকের প্রেত পেতনির দল, তোমাদের ইচ্ছেই পূর্ণ হোক, আর পূর্ণ হোক তোমাদের চক্রান্তের স্বরূপ। ও ভগবান, ও বুঝে নিয়েছি। আমি এই কদিনেই বুঝে গেছি যে এই আশ্রমে সাধুদের মুখোশের আড়ালে চলছে শুধু শয়তানির খেলা গো, শয়তানির খেলা। এ কি কেলের কীর্তি রে মাইরি, কিছুই বুঝতে বাকি নেই যে এইখানে ধরে এনে মেয়েদের ইজ্জত নষ্ট করে, আবার তাদেরকে দেহ ব্যবসায় নামায়। আজও আবার একটা মেয়েকে ধরে এনেছে গো, তাকেও এরা মনে হয় দেহ ব্যবসায় নামাবে। পালিয়ে যাব, যেমন করে হোক আমি এখান থেকে পালিয়ে যাব। কি করে পালাবে গো? পালাবার সম্পত্তি যে বন্ধ গো, বন্ধ। কি বলছো তুমি? আচ্ছা বলতে পারো কেন এরা আমাকে এখানে ধরে এনেছে আর আটকে রেখেছে? এই আশ্রমের নররূপী দেবতাদের সেবা করার জন্য গো, সেবা করার জন্য। সেবা? হ্যাঁ, সেবাই তো। এই আশ্রমের এত সব সাধু সন্ত মানুষদের কামনার পূজায় তোমাদের মতো দেবদাসীদের যৌবন উপকরণ বিলিয়ে দেওয়া হয় তো সেবা গো, বিলিয়ে দেওয়া হয় তো সেবা। ছি, নিজে ময়ে হয়ে এই কথাগুলো বলতে তোমার লজ্জা করে না? মেয়ে হলে আমি কি আজ পর্যন্ত এখানে এরকম থাকতাম গো? কবে ইজ্জত হারিয়ে বিদেশের বাজারে পাচার হয়ে যেতাম গো, পাচার হয়ে যেতাম। তাহলে তুমি কি? আমি একটা হিজড়ে গো, আমি একটা হিজড়ে। কাল ভৈরব তার কিছু কার্য সিদ্ধি করার জন্য আমাকে এখানে আটকে রেখে দিয়েছে। সে কি? আমাকে যেমন করে হোক এখান থেকে পালাতে হবে, নইলে যে আমার স্বামী কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। তোমার স্বামী? হ্যাঁ, বিয়ের দিনে আমার কপাল ভেঙেছে, তাই তো আমি আজ স্বামীর কাছ থেকে হারিয়ে গেছে। কিন্তু ওই শয়তান কালো ভৈরবের কাছ থেকে আমি কেমন করে বাঁচবো? কে আমায় বাঁচাবে? আমি বাঁচাবো গো, আমি বাঁচাবো। তুমি আমায় বাঁচাবে? চেষ্টা করব, কিন্তু এখানে বাঁচতে গেলে কৌশলে বাঁচতে হবে। ওদের সঙ্গে তাল মিলিয়ে তোমাকে চলতে হবে। এই আশ্রমকে আমরা স্বর্গ বানাব, আর সেই স্বর্গে এরা হবে উপসী, মেনকা আর রম্মা। এইখানে
আবার এই শালা চিমটে, কার মনে চিমটি কাটছি রে শুয়োর? খড়গেশ্বরে খবরদার আগে চিমটে কি চিমটেমি চলে গরু, তোমার জন্য রাস্তা ক্লিয়ার করে রেখে দিয়েছে। কিন্তু গঙ্গা রানী, বলো না গো, কার ডাগর দেহে তুমি বিষের কামড় বসাতে চাইছো গো? চুপ কর, জবাব দাও। যে নারীর মগজ ধুলো এর ভারী দেওয়া হয়েছিল তোমাকে, তা কি তুমি পেরেছো? এ বাবা গো, আমি হলাম গঙ্গা রানী, এই সামান্য কাজটুকু আমি করতে পারবো না? তোমাদের দেবদাসীর এমন মগজ ধোলাই করেছি যে গুরুদেবের উপসী মনে সেবা দেওয়ার জন্য একেবারে তৈরি হয়ে তাহলে তো হয়েই গেল গরু। রোজকার মতো ছেচকানি আর ফেচকানি করতে হবে না, তাই তো? আমার তো ওতে আনন্দ রে চিমটে। যে মাছকে খেলিয়ে খেলিয়ে তোলা যায়, সেই মাছ শিকারেই তো বেশি আনন্দ পায়। তোমাদের লজ্জা করে না মানুষ ঠকানো ব্যবসা করতে? এর চেয়ে রাস্তার ধারে ভিক্ষা চাইলে অনেক অনেক সম্মান পেতে। এই শয়তানে, জ্ঞান দিবে না বলছে। জ্ঞানের পাহাড়ে বসে আমরা দুনিয়াটা হাতে গুনে দেখে নিয়েছি। এই দুনিয়ায় কে কাকে ঠকায় না বলতে পারিস? এই দেশের মন্ত্রী আমলা থেকে শুরু করে সাধারণ পাবলিক পর্যন্ত যে যাকে পারছে ঠকিয়ে পকেট ভরাচ্ছে। তাহলে আমাদের দোষটা কোথায়? নিশ্চয়। দোহায় দোহায় তোমাদের আবার সর্বনাশ করো না, আমাকে তোমরা মুক্তি দাও। মুক্তি? আমার উত্তপ্ত মনের মাঝে হবে তোমার উন্মুক্ত যৌবনের মুক্তি। কে আপনি? যার কামনায় পূজায় তোমার মন যৌবনকে উপকরণ বানানো হয়েছে, আমি এই সেই তোমার যৌবন পূজারী তান্ত্রিক আচার্য কাল ভৈরব। আমার অতীত আত্মার মাঝে মিশে গিয়ে হবে তোমার তত্ত্ব আত্মার তৃপ্তি। আমার শীতল শরীরের মাঝে মিশে গিয়ে হবে তোমার গুরুদেব, পুলিশ! পুলিশ! এই আশ্রমে পুলিশ ঢুকছে দেখে আমি খবর দিতে ছুটে এলাম গো, ছুটে এলাম। কিন্তু কাল ভৈরবের আশ্রমে ঢোকার মতো কোনো পুলিশ পেল কেমন করে? পাপের ষোলকলা পূর্ণ হলে এমনে হয় রে শয়তান। নিশ্চয় নিশ্চয় আমার দাদা সন্ধান পেয়েছে, এবার তোমাদের রেহাই নেই। খড়গেশ্বর, আদেশ করুন গুরুদেব। এই হারামজাদিকে আপাতত হাত মুখ বেঁধে আমার আন্ডারগ্রাউন্ডে আটকে রাখো। না না, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও দাদা। হয়েছে আমাদের না, তোর দাদা। দাদা খড়গেশ্বর, নিয়ে যাও ওকে। তুমিও যাও গঙ্গারাম। এ বাবা গো, আপনি আবার আমায় কেন গঙ্গারাম বলেন গুরুদেব? আমি তো এখানে গঙ্গারানী হয়ে আছি। এখনো কি আমাকে মেয়ে ভাবতে পারেননি গুরুদেব? তোমার সঙ্গে বাজে কথা বলার সময় আমার নেই। যাও, সবাইকে জানিয়ে দিও ওরা যেন সতর্ক থাকে। ঠিক আছে গুরুদেব, আমি ওদেরকে বলেও দেব আর সতর্কও করে দেব। পেন্না এই হিজড়েটাকে নিয়ে আমি আজ একটা কাজ হাসিল করব। ইন্সপেক্টর দিগন্ত গাঙ্গুলি, তোমাকে আমি এমন শাস্তি দেব যার জীবনে কোনোদিন এই কাল ভৈরবের দিকে চোখ তুলেও তাকাতে পারবি না। ওম কাল
কালী করাল বোধনাং ঘোরাং মুক্ত কেশী চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাং সদ্য ছিন্ন শির খড়গ বামা দুর্বদ্য করাং ভুজং লোচো নেত্র সংযুক্তাং পূর্ণেন্দু সাদিশান। বন্ধ করুন এই ভণ্ডামি। এসো এসো বসু, বলো কি প্রার্থনা তোমার? আমি কোনো প্রার্থনা জানাতে আসিনি, এখানে এসেছি আপনার ভণ্ডামির মুখোশ খুলে দিতে। মুখোশ? হ্যাঁ, ধর্মের মুখোশ পরে আশ্রমের আড়ালে যে আপনি পাপচক্র সৃষ্টি করেছেন তার সমস্ত সংবাদে আমাদের পুলিশ ডিপার্টমেন্টে এসে পৌঁছে গেছে। তার এই তদন্তের ভার নিয়ে জানি ইন্সপেক্টর, আমি আমার দিব্য চক্ষু দিয়ে আমার আগমন এবং তার প্রমাণ আমি দেখতে পাচ্ছি, তাই ধরো আমার ভুল ভবিষ্যৎ সব আপনি গড় গড় করে বলে দিতে পারেন, তাই না কাল ভৈরব? আমি বলার কি, মা ভৈরবী আমায় যা দেখিয়েছে আমি তাই বললাম বৎস। তাহলে বলুন তো, আমার বোন বকুলকে আপনি কোথায় লুকিয়ে রেখেছেন, যাকে রূপরঞ্জন ব্যানার্জি আপনাদের লোকেদের কাছে বিক্রি করে দিয়েছে? মা কালী করাল বদনী মা, এই অবোধ বালককে তুমি জ্ঞান দে, ধ্যান দে, বুদ্ধি দে মা। অনিতা ছেড়ে আসল কথা বলুন তো। তোমার বোনকে আমি হাত মুখ বেঁধে একদম গুম করে রেখেছি। প্রথমে আমি তার ধর্ম নষ্ট করব, তারপর ওকে বিদেশে পাচার করে দেব। এই কথাগুলো তুমি শুনতে চাইছিলে, তাই না অফিসার? তান্ত্রিকাচার্য, খড়গেশ্বর চিমটে, এই অফিসারকে তোমরা সর্বোত্তভাবে সাহায্য করবে। আশ্রমের যেখানে যেতে চাইবে সেখানেই নিয়ে যাবে, যা জানতে বা দেখতে চাইবে তাই দেখাবে। যাও ইন্সপেক্টর, তুমি তোমার সন্দেহ যাচাই করে নাও। সরি, আমার মনে হচ্ছে আপনার সম্বন্ধে কেউ ভুল ইনফরমেশন দিয়েছে। তবু সরজমিনে তদন্ত করাটাই তোমার কর্তব্য ইন্সপেক্টর। মাফ করবেন, আসলে আমার বোন কিডন্যাপ হয়ে গেছে, তার কোনো সন্ধান না পাওয়ায়। জানি ইন্সপেক্টর, আমিও জানি তোমার বোন কোথায় কি অবস্থায় আছে। আপনি জানেন? সবেই মা ভবানীর ইচ্ছা। কোথায় কোথায় আছে আমার বোন? সবেই জানতে পারবেন, আগে আমার প্রতি বিশ্বাস অর্জন করো। আপনার প্রতি বিশ্বাস আমার আর কোনো সংশয় নেই। তবুও পুলিশ ডিপার্টমেন্ট থেকে তোমায় যখন পাঠিয়েছে, আমি চাই তুমি তোমার কর্তব্য করো। তার আগে মা ভৈরবী প্রণামিত গ্রহণ করো অবশ্য। আপনারা এমন করে হাসছেন কেন? এ কি, আমার মাথার ঝিমঝিম করছে কেন? চোখ দুটো আবছা হয়ে আসছে কেন? আপনি আমায় কি খাওয়ালেন তান্ত্রিক? বিশ্বাসের প্রসাদ।
করছে, আর একদিকে প্রসারণী ড্রেসিং টেবিলের আয়নার সামনে নেচে নেচে শরীরের ভাঁজ দেখছে। হা 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 হা। দেখাচ্ছি তো আমার শরীরের ভাঁজে কতটা মধু জমে আছে, সেটা আমি রূপকে দেখাতে চাই। আমি যে অন্য কিছু দেখছিলাম রে বোন। কি দেখছিস? তোর মনের খাজে খাজে লুকিয়ে আছে ভয়ঙ্কর বিষ। তাই শুধু রূপদার মনটাকে বিষাক্ত করবি না, এই সুন্দর সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে না। ছটা! শুনলাম রূপদা নাকি তোকে মেনে নিতে পারেনি। কথাটা শুনে আমারে ভীষণ রাগ হয়েছে, কিন্তু এখন যা দেখলাম তাতে মনে হচ্ছে রূপদা শুধু তোকে নেগলেক্ট করায় না, তোর মতো সব ছিলিকা স্ত্রীকে চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে দেওয়া উচিত ছিল। ওরে বোন, এখনো সময় আছে, নিজেকে পাল্টাও। এই নকল পোশাক ছুঁড়ে ফেল, সবরই বৌদির কাছে গৃহবধূর আসল পাঠটা শিখিয়ে আয়। আদর্শ গৃহবধূ সেজে নিজেকে সাজিয়ে নে, ঠিক দেখবি রূপদা এসে তোর কাছে ধরা দেবে। কি বললি? আর তা যদি না করিস রূপদাকে কোনোদিনই পাবি না, কোনোদিনই পাবি না। রবিস, ছোদাটা একেবারে বোকা। আমি যদি সবসময় এই কলা বউ সেজে শরীরটাকে ঢেকে রাখি, তাহলে রূপ আমার প্রতি আশ্রিত হবে কেমন করে? আর তাছাড়া শরীরের ভাঁজের খাজে খাজে তো যৌবন তো পিত। শরীরটাকে খোলা না রেখে মনটাকে খোলা রাখার চেষ্টা করো পিঙ্কি, তাহলেই দেখবে নারীর সহজাত লজ্জা তোমার শরীরে স্পষ্ট ভাবে ফুটে উঠবে। লজ্জা লজ্জা তো আমি তোমার সজ্জার মাঝে ফেলে এসেছি রূপ। আমার সজ্জার মাঝে নয় পিঙ্কি, ওই একাধিক সজ্জায় শতাধিক পুরুষকে লজ্জা বিলতে গিয়ে তোমার মনের লজ্জার ভান্ডার আজ একেবারে শূন্য হয়ে গেছে। খবরদার রূপ, আমাকে একবার টিস করে কথা বলবে না। আমার দাদা কিন্তু তোমার সাথে 6 লাখ টাকা দিয়ে আমাকে বিয়ে দিয়েছে। আমার সঙ্গে নয় পিঙ্কি, তোমার দাদা বিয়ে দিয়েছে আমার এই শরীরটার সঙ্গে। তাই তুমি আমার মন কোনোদিনও পাবে না, আমার মন তুমি কোনোদিনও পাবে না পিঙ্কি, কোনোদিনও পাবে না। তা পাবো কেন? তা পাবো কেন? নিজেকে বিলিয়ে দেওয়ার মতো তো এখানে লোকের অভাব নেই। কি বললে? বলি বলি কেন? নিজের বউ থাকতে বৌদির সাথে কিসের এত পিড়ি? ভাষা সংযত করে কথা বলো পিঙ্কি। থামো, বলো বলো, আমার থেকে তোমার বৌদির কি রূপ যৌবন এতই মিষ্টি? তুমি পিঙ্কির গায়ে হাত তুললে, তাতে তোমার কি? আদরে ঠাকুর বড় হয়ে খুব শাসন করতে ছুটে এসেছো তাই না? খবরদার বলছি, আমার রূপের দিকে আর একবারও চোখ তুলে তাকাবে না, তা না হলে তোমার ওই চোখটা আমি তুলে নেব শয়তানি। পিঙ্কির গায়ে তুমি ভুল বোঝো না ভাই, ও ছেলে মানুষ, ওকে তুমি তোমার মতন করে গড়ে নিও। কাকে করবো বৌদি? যার ইচ্ছার সঙ্গে আমার ইচ্ছের এতটুকু মিল নেই, তাকে নিয়ে আমি দীর্ঘটা পথ অতিক্রম করবো কিভাবে বলতে পারো বৌদি? তবু যেমন করে হোক ওকে তো তোমার মানিয়ে নিতেই হবে ভাই। পারবো না বৌদি, আমি তা কখনো পারবো না। যখনই আমি পিঙ্কির কথা ভাবতে চাই, তখনই আমার এই মনের ক্যানভাসে ফুটে ওঠে বকুলের প্রতিচ্ছবি। আর আমি স্বপ্নের মাঝে শুনতে পাই আমার বকুল যেন আমায় চিৎকার করে বলছে, এ রূপদা, তুমি আমায় বাঁচাও, তুমি আমায় বাঁচাও। তোর বউ কেমন রূপের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তুমি এখানে কেন এখানে এসে আমি কি তোমাদের খুব অসুবিধা করলাম নাকি? দাদা, তোমার চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে গেছে কেন গো? চোখের সামনে নিজের স্ত্রীকে বেবিচার দেখলে চোখ তো লাল হবে। নিজের চরিত্র দিয়ে কখনো অন্যের চরিত্র বিচার করতে চেও না মা। এতে হয়তো এই দর্শকের সস্তা হাততালি অনেক পাবে,
কিন্তু এই সন্তানের শ্রদ্ধা ভক্তির ডালি কখনো পাবে না মা, এই সন্তানের শ্রদ্ধা ভক্তির ডালি কখনো পাবে না। চুপ কর! নিজের চোখে যা দেখেছি তাকে চুপ রাখতে পারবি না। আমি বলছি রে, ও ছেলে মানুষ বলে তোর বউ ওর সঙ্গে অনেক দিন থেকে বেবিচার করছে। এ তুমি কি করছো? সত্যি তো আমি কি করতে চাইছিলাম? ছেলে হয়ে তো মায়ের বিচার করা মহাপাপ। বিচারের নেই দণ্ড তো এই ছেলের মাথায় পড়বে, বিচারের নেই দণ্ড তো এই ছেলের মাথায় পড়বে। ও মায়ের কথায় তুমি রাগ করো না বৌদি। ওরা যে যা বলুক, ঈশ্বর তো জানে তোমার আমার সম্পর্কের আসল পরিচয়, তোমার আমার সম্পর্কের আসল পরিচয়। ওগো দাদা আমি বলছি, আমার দেবীর মতো বৌদিকে তুমি যেন ভুল বোঝো না দাদা। এই ডাইনির মতো তোমার অন্তরে যদি সন্দেহের বিষ জমা, তাহলে তুমি আমার উপর উগরে দিও দাদা, আমার উপর উগরে দিও। তবু আমার এই দেবী লক্ষ্মী প্রতিবার মতো বৌদির চোখে যেন বেদনার অশ্রু ঝরিও না দাদা, বেদনার অশ্রু ঝরিও না। দেখলেন তো গিন্নিমা, একটা পরের মেয়ে যে মাত্র 5টা বছর এই বাড়িতে এসেছে, তাকে কিনা ছোট দাদা বাবু দেবী মার আসরে বসিয়ে দিয়ে গেল। কি বললে হারামজাদা? বাবা তো মিথ্যে কিছু বলেনি মা। রূপকে তো তুমি গর্ভে ধরেছো মা, বুকের দুধ খাইয়ে তিল তিল করে মানুষ করেছো, অথচ সেই গর্ভধারিণী মাকে মা বলে ভাবতে রূপ এত ঘৃণা করে কেন মা? দেব, ওগো, তুমি আমাকে বিশ্বাস করো। তোমাকে বিশ্বাস না করলে আর কাকে বিশ্বাস করবো সৌরী? 5টা বছর ধরে আমি তোমার সঙ্গে সংসার করছি, তোমার চরিত্রটা আমার চেয়ে আর সবচেয়ে ভালো করে কে জানে? ও তার মানে কি তো বলতে চাস আমি জানি। মাগো, এই সংসারের শান্তির পরিবেশটাকে বদল করতে না চেয়ে নিজের মনটাকে বদলাও। এই বল আমি বুঝতে পেরেছি, রূপকে হাতের মুঠোয় রেখে ভুলে ভালে তার নামে সম্পত্তিটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিস, তাই তো তোর বউকে রূপের দিকে লেলিয়ে দিয়েছে। সে গিন্নিমা, ছি, আপনি কি মানুষ? কি বলি বকরা? এত ছোট মনও কি মানুষের হয় নাকি? সৎ ছেলে আর সৎ বউ বলে তাদের নামে যা খুশি বলা যায়। সৎ ভাই বলে তো তার সর্বনাশ করতে তোর উঠে পেড়ে লেগেছিস। বাবাদি, ওরে সৎ ভাইটাকে তুই এইভাবে পথে বসাবি? সৎ মা বলে তুই আমাকে পথে বসাবি? ও সৎ মা ও একটা শব্দই আমাকে জব্দ করে দিয়েছে, তাই তো ওই শব্দটাকে চিরতরে ছুঁড়ে ফেলে আমি তোমার আর আমার মাঝে একটা সত্যিকারের বিশ্বাসের সম্পর্ক সৃষ্টি করতে চাই। বলো মা, বলো, এর জন্য আমায় কি করতে হবে? এই মুহূর্তে ওই মেয়েটাকে চুলের মুঠে ধরে দাঁড়িয়ে দে। এমন কুমন্ত্রণা আপনি দেবেন না, আপনার এই কুমন্ত্রণায় যে দুটি জীবন ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু তা না করলে আমার সৎ মাঝে আমায় অসৎ ভাববে দয়াল দা। হে, তুমি কি বলছো? ওগো, তুমি আমাকে তাড়িয়ে দিলে মৃত্যু ছাড়া আমার যার কোনো উপায় থাকবে না গো।
সবরি না, সবরি না, আমি তোমাকে তাড়াতে পারি না। ঠিক বলেছো বড় দাদা বাবু, তুমি ঠিক বলেছো। অন্যের সঙ্গে ব্যভিচার করে তাকে ছোঁয়া যে মহাপাপী। তুমি ঠিক বলেছো মা, তুমি ঠিক বলেছো। যে স্ত্রী স্বামীর সঙ্গে প্রতারণা করে তাকে আমি না বড় দাদা বাবু না। ওগো ওগো তুমি আমার কথা শোনো। সবরি যে আমার কথা শুনবে, ওরে আবার তোকে আমি বিয়ে দেবো। তুমি পাঁচা বউকে নিয়ে না তুমি শান্ত হও। এই সন্তান, বল, বল কেন তুই আমার সঙ্গে এভাবে প্রতারণা করলি? কেন তুই আমার ভাইয়ের জীবনটাকে নষ্ট করার জন্য হাত বাড়িয়েছিস? বল তো। এ তুমি কি করলে বড় দাদা বাবু, এ তুমি কি করলে? আমি ঠিকই করেছি দালদা, আমি ঠিকই করেছি। এবার তুমি ভালো মা, আমি আমার ভালোবাসাকে অপমান করে আমার মাতৃভক্তিকে সম্মান জানাতে পেরেছি। সম্মান করিস বাবা, তুই আমাকে ভীষণ সম্মান করিস। হেসো না মা, তুমি অমন করে আর হেসো না, তুমি অমন করে হেসো না। আজ তোমার মতো মায়ের সন্তান প্রীতি দেখে আমি অবাক হয়ে ভাবছি যে সন্তান হয়ে তোমার মতো মাকে আমার কি দেওয়া উচিত? তিরস্কার না পুরস্কার? তিরস্কার না পুরস্কার? সবরি, সবরি যদি পারো তুমি আমাকে ক্ষমা করো। সবরি, যদি পারো তুমি আমাকে ক্ষমা করো। চমৎকার মা, চমৎকার। হে দেশের বহু বধূ নির্যাতনের বহু চিত্র আর চিত্র রয়ে গেছে, কিন্তু আপনার মতন এই বিরাটতম বধূ নির্যাতনে আবির্ভূত হয়ে এই দেশবাসীর কাছে আমি করজোড়ে বিনত করছি। আপনার মতো শাশুড়ির এই নতুন সম্মানের জন্য আপনার একটা নোবেল প্রাইজ পাওয়া দরকার। মুখ নয়, তত বড় কথা। আজ আমি মারবেন নাকি মা, মারবেন না। বৌদি বড়ি চোখ দিয়ে যতখানি জল ঝরবে, আপনার জীবনে ঠিক ততখানি অভিশাপ জমা হবে। হক, তবু ওকে আমি কিছুতে ছাড়বো না। বল, ওরে ঈশ্বর, তুমি কি অন্ধ হয়ে গেলে ঠাকুর? যারা দিন রাত তোমায় ভক্তি ভরে পুজো করে, তাদের চোখে যদি এমন করে জল ঝরাও, কে তোমায় ভগবান বলে মানবে? তুমি নিষ্ঠুর দয়াময়, তুমি পাষাণ, তুমি পাষাণ, তুমি পাষাণ। এই শয়তানি! বল, আমার কথা বলবি? বল বলছি, বল, বল বলছি। কি বলছেন বিরাট ঠাকুর? আমার মেয়েটাকে আপনি এইভাবে? তোমার মেয়েকে এই বাড়ি থেকে এক্ষুনি নিয়ে চলে যাও। কেন বিরাট ঠাকুর? আপনার ওই বাকি 20,000 টাকা আমি দিতে পারিনি বলে আমার এই মেয়েকে আপনি তাড়িয়ে দেবেন? দেব বেআন ঠাকুর, দেব। আমি 20,000 না পারলে আজ অন্তত আমি 5,000 টাকা আমি সঙ্গে করে এনেছি। 5,000 টাকা? শোনো, আমার ছোট ছেলের বিয়েতে আমি যা যা পেয়েছি তোমাকে তাই তাই দিতে হবে। আপনার ছোট ছেলের বিয়েতে আপনি কি কি পেয়েছেন বিয়ান ঠাকুর? 10 ভরি সোনা সহ নগদ 3 লাখ টাকা। 3 লাখ শুনে চোখ কপালে তুললেন যে? এরপর দান সামগ্রীর লিস্টটা শুনলে মনে হয় হার্ট ফেল করবেন। তাহলে শুনুন, চন্দন কাঠের পালঙ্ক, আলনা, আলমারি, ড্রেসিং টেবিল,
আর কালার টিভি। থাক বাবা থাক, ওই সব কথা শুনে বুড়োটা আবার হার্ট ফেল করে মারা যায় যদি, তখন যত ঝামেলা তো আমাদের পোহাতে হবে। হার্ট ফেল করার মতো হার্ট অবশ্য আমার একটা আছে বিয়ান, কিন্তু আপনাদের মতো মধ্যে সেই বস্তুটা আছে কিনা আমার সন্দেহ হয়। কি বললেন? থাক দাদা থাক, তোকে আর মাথা গরম করতে হবে না, আগে এই সামান্য মিষ্টিটুকু তো খা। ওনাকে দিবি না পিঙ্কি? এই, তুই থাম তো, এইসব দামি দামি খাবার ওইসব ছোট লোকদের জন্য নয়। কি বলে পিঙ্কি? তোর যা বোধ হয় আমাকে একটু বেশি সম্মান দিয়ে ফেললো রে মা। ওর বলা উচিত ছিল যে কুকুরের পেটে কি কোনোদিন ঘি ভাত সহ্য হয়? বাবা হ্যাঁ, এই দেখ তো মা, এই তোর জন্য আনাই শাড়ি খুব ভালো হয়েছে বাবা, আমার বাবা স্নেহের দান আমার কাছে টাকার মূল্য চেয়েও অনেক মূল্য বাবা, অনেক মূল্য। কাঁদিস নে রে মা, তুই কাঁদিস নে। আমাদেরকে ছোট করা হবে। ঠিকই তো। এই পাপিকে যা তো এই শাড়িটা নর্দমা ফেলে দিয়ে আসো। ওটা করবেন না মাসিমা, তাহলে যে উনি ভীষণ দুঃখ পাবেন। পড়াতে না পারেন, ওটা দিয়ে তো আপনি ঘর মুছামুছি করাতে পারেন। তুমি এখান থেকে চলে যাও বাবা, আর কোনোদিন তুমি এ বাড়িতে এসো না। রফা না করে তোমার বাবা এখান থেকে এক পা নড়তে পারবে না। রফা? হ্যাঁ, রফা। আমার ছোট বাবা দাদার মতন ওই 3 লাখ টাকা আর দানের সব বিক্রি সব না দিলে আমি আমার বড় ছেলের আমার বিয়ে দেব। দয়া করুন বেয়ান ঠাকুরুন, এমনি অন্যায় ভাবে আমার উপর কথা বলবেন না। বিয়ের সময় আমার সাধ্য মতো আমি তো আপনাদের কিছু দিয়েছি। যা দিয়েছেন সে তো দেখতেই পাচ্ছি, মাত্র ওই কয়েক হাজার টাকা জিনিস। আর আমার দাদা কি দিয়েছে জানেন? কি দিয়েছে? একটু আগে তোর দাদার মুখ থেকে সব শুনেছি রে বোন। তোর বিয়েতে তোর দাদা তার কোটি কোটি টাকা সম্পত্তি মাত্র কয়েক লাখ টাকা খরচ করেছে। আর আমার বাবা আমার বিয়েতে তার সর্বস্ব, এমনকি তার ভিটে বাড়িটা পঞ্চবন্ধক দিয়ে আমার বরপণ দিয়েছে। এবার আপনারা বলুন না, তুলনামূলক বিচারে আমার বাবাকে কিছু কম দিয়েছে? তোমার কথা শুনে মনে হচ্ছে হাজারের চেয়ে লাখের মূল্যটাই বেশি। তাহলে বলো প্রশান্ত, আমার বড় ছেলের বিয়েতে একটা তোমাকে মেয়ে দেখতে বলেছি, আবার আমি আমার দীপের বিয়ে দেব। দয়া করুন বেয়ান ঠাকুর, যেটুকু আমি পেনশন পাই তাতে আমারই ঠিক মতো খাবার জোটে না। ভিটে বাড়িটাও বন্ধক পড়ে আছে, এত টাকা আমি কোথায় পাবো বেয়ান? কোথায় পাবে না পাবে আমার জানা দরকার নেই। আমি আপনার পায়ে পড়ি বেয়ান ঠাকুর, আমাকে এই বিশাল ঋণের বোঝা থেকে মুক্তি দিয়ে আমার এই মেয়েটাকে আপনি শান্তিতে বাঁচতে দিন। বাবা আমার এই মেয়েটাকে আপনি শান্তিতে বাঁচতে দিন। আমায় তুমি এখান থেকে নিয়ে চলো বাবা। স্বামী সংসারের স্বপ্ন মন থেকে মুছে ফেলে আমি যে তোমার হাত ধরে চলে যাব বাবা, আমাকে তুমি নিয়ে চলো। না রে মা, তুই ও কথা বলিস না রে মা। লোকে এই নিকুঞ্জ মাস্টারকে বিদ্রুপ করবে রে মা, লোকে এই বিদ্রুপ করবে এই নিকুঞ্জ মাস্টারকে।
স্বর্গ থেকে তোর মাঝে আমায় অভিশাপ দেবে রে মা, স্বর্গ থেকে তোর মাঝে আমায় অভিশাপ দেবে। আমি দেব বেয়ান ঠাকুর দেব, যেখান থেকে যেমন করে পারি আপনার ওই আকাঙ্ক্ষিত টাকা আমি দেব বেয়ান। শুধু আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার এই মা মরা মেয়েটাকে যেন আপনি তাড়িয়ে দেবেন না বেয়ান ঠাকুর। আমার এই মা মরা মেয়েটাকে যেন আপনি তাড়িয়ে দেবেন না। বকুল কোথায়, কোথায় আমার বকুল? ধরা দাও, ধরা দাও বকুল। তোমার একটুখানি স্পর্শ পাওয়ার জন্য আছি, আমার মন বেকুল হয়েছে। ধরা দাও না বকুল, আমায় ধরা দাও বকুল, আমার বকুল। এ কি কি হলো রূপ? কি হলো? থমকে গেলে কেন রূপ? অন্তত বকুল ভেবে একবার তুমি আমাকে। তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। আমায় একটু একা থাকতে দাও পিঙ্কি, আমায় একটু একা থাকতে দাও। আর আর কতদিন আমাকে ধোকা দিয়ে এইভাবে দূরে সরিয়ে রাখবে রূপ? আমাদেরকে অন্তত একবার তুমি ভালো করে তাকিয়ে দেখো। আমি আমার রূপকে পাওয়ার জন্য কিরকম অপরূপ সাজে সেজেছি রূপ, আর আমার মনের কোণে লুকিয়ে রেখেছি তোমার জন্য যে এক রাশ ভালোবাসা। ও মনে একটুকু ভালোবাসা নেই পিঙ্কি, ও মনে আছে শুধু সর্বনাশের বাসা। দাঁড়াও, যে পিঙ্কির রূপ দেখে অসংখ্য পুরুষ দিশেহারা হয়ে যায়, সেই পিঙ্কিকে অবজ্ঞা করার সাহস তুমি কোথায় পেলে? কেন পিঙ্কি? ওই বকুলের ভালোবাসায়। বকুলের শরীরটা দেখেছো বলে আজ তুমি আমাকে এত অপেক্ষা করছো। আজ আমি তোমার সামনে আমার উলঙ্গ শরীরটাকে ধরে ধরবো, দেখবো তুমি কোন ঋষি না মহারিষি যে তোমার কামড়ার ধ্যান ভাঙাতে গিয়ে আমাকে সত্যযুগের উর্বশীদের মতো যৌবনের লোহার দুলে নাচতে হবে। তোমার এই উলঙ্গ যৌবনটাকে মূলধন সাজিয়ে যতই তুমি রাতের পর রাত আমার কাছে পড়ে থাকো না কেন, তোমার এই শরীরটাকে নিয়ে কামড়া কামড়ি করার মতো পাশবিক পবিত্রী এই রূপের কোনোদিনও জন্মাবে না, এই রূপের কোনোদিনও জন্মাবে না। আজ তোমার আমি ছাড়বো না মহাপুরুষ। আমি তোমার এই ব্রহ্মচারের ভণ্ডামি ছাড়িয়ে আমি তোমার অহংকার একবারে ছাড় করে দেবো। এ জীবন মধু ধরে রাখো শুধু, করোনা গোটক রঞ্ঝার। আজ আছি আমি, আজ আছো তুমি, থাকতেও না পারো তো কাল। ও মেরা নাম 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 নাম, রুবি 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 রুবি। জীবন মধু ধরে রাখো শুধু, করোনা গোটক রঞ্ঝার। আজ আছি আমি, আজ আছো তুমি, থাকতেও না পারো তো কাল। ও মেরা নাম রুবি 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 রুবি। এসো বেলা বেলি সব খেলা খেলি, কিছু যেন বাকি থাকে না। আছে যে স্বপনে, আছে যে তেমনে, মন গায়ে বসে রাখে না।
বধূ হয়ে এই বার বধূর মতো ঘন্টা খুলে ক্যাম্পটা নেচে খদ্দারের মন জোগা যায়, কিন্তু এই স্বামীর মন পাওয়া যায় না। তার জন্য চাই খাঁটি আর লজ্জা জড়ানো এক বুক ভালোবাসা। যে ভালোবাসা আছে বলেই তো বকুলকে আমার আজও এত ভালো লাগে। সেই বকুলকে বিক্রি করার অপরাধে তোমাকে আমি অ্যারেস্ট করলাম। ঠক প্রবঞ্চক রূপরঞ্জন ব্যানার্জি। তুই বিশ্বাস কর দিগন্ত, তুই বিশ্বাস কর, এরাই ষড়যন্ত্র করে আমাকে ফাঁসাতে চাইছে। নিজের স্ত্রীকে কি কখনো বিক্রি করা যায় ভাই? নিজের স্ত্রীকে কি কখনো বিক্রি করা যায়? হ্যাঁ, যাই। আজকাল অধিকাংশ মানুষের নীতিবোধ বলে কিছুই নেই। ওদের লোভ লালসা পশুর হিংসতাকে হার মানিয়েছে। সেই লোভের বশীভূত হয়ে তুই কি বকুলকে বিক্রি করেছিস, সেই সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই। সন্দেহ থাকলে যে কোনো প্রমাণ নেই অফিসার। আছে মিসেস পিঙ্কি দেবী। আর সেই প্রমাণ আর সাক্ষী দেবেন কাকা বাবু, আই মিন মুকুন্দ ব্যানার্জি। কিসের সাক্ষী প্রমাণ ইন্সপেক্টর? এই যে কাকা বাবু, আমি তন্ন করে খুঁজো আমার বোন বকুলের কোনো সন্ধান পাইনি, তাই আমি রূপকে অ্যারেস্ট করতে এসেছি। বকুলকে পাচার প্রমাণ স্বরূপ সেই চিঠিটা আপনি আমায় দেন। চিঠি? কি চিঠি তুমি চাইছো? সেই রূপকে দেওয়া আগন্তুকের চিঠি। সেদিন যে আপনি আমায় বলেছিলেন নিজের চোখে আপনি দুই দুষ্কৃতীদের হাতে। জানো আমার ভাইপোকে এইভাবে হেনস্থা করার জন্য তোমার নামে আমি মানহানির মামলা করতে পারি? না কাকা না, তা তুমি কখনো পারো না। অসংখ্য মিথ্যে দিয়ে কখনো সত্যিকে চাপা দেওয়া যায় না কাকা, কখনো সত্যিকে চাপা দেওয়া যায় না। চুপ বাবা, চুপ। তোকে বাঁচানোর জন্যই তো। ওই বাঘের মুখ থেকে চিনিয়ে এনে আমাকে সিংহের খাঁচায় পড়তে চাইছো, তাই না কাকা? কি বলে? আমাকে সিংহের খাঁচায় পড়তে চাইছো? রূপ, না আমি আর এখানে থাকতে চাই না দিগন্ত। এই বিষাক্ত পরিবেশে তিল করে মরার চেয়ে ওই বকুল পাচারের মিথ্যে পরোয়ানা নিয়ে জেলে থাকা আমার অনেক ভালো। ওরে দিগন্ত, তুই আমায় অ্যারেস্ট কর ভাই, তুই আমায় অ্যারেস্ট কর। না রে রূপ, এই মুহূর্তে আমার যেমন মনে হচ্ছে তুই সম্পূর্ণ নির্দোষ, তেমনি আবার মনে হচ্ছে আমার বকুল বোধহয় কোনো বিরাট চক্রান্তের মাঝে জড়িয়ে পড়েছে। আর বোধহয় আমার বকুলকে পাবো না রে রূপ, আর বোধহয় আমার বকুলকে পাবো না। ওরে দিগন্ত, তুই হতাশ হলে আমি কার দিকে তাকিয়ে থাকবো বলতে পারিস? যেমন করে হোক তুই আমার বকুলকে আমার কাছে ফিরিয়ে এনে দে ভাই। এই যেমন করে হোক তুই আমার বকুলকে আমার কাছে ফিরিয়ে এনে দে। আপ্রাণ চেষ্টা করবো রূপ। আমার মনে হয় বকুলকে উদ্ধার করতে না পারলো তার অপহরণের গ্যাং তার সন্ধান পেয়েছি। একবার দেখবো কেঁচো করতে গিয়ে সাপ বেরোয় কিনা। তুই চাই যা দিগন্ত। আর আমিও এখানে চোখের জল ফেলে সময় অপচয় করব না। আমি তোর আর আমার মিলিত শক্তিতে আমরা বকুলকে ঠিক উদ্ধার করবই, আমরা বকুলকে ঠিক উদ্ধার করব। তুমি আবার কোথায় চললে? এই অন্ধকার থেকে একটুকু আলোর খোঁজে, এই দুঃখের হাহাকার থেকে একটুকু সুখের সন্ধানে, একটুকু সুখের সন্ধানে। রূপ শোনো, রূপ আমার কথা শোনো। রূপটাও চলে গেল, যাক মন্দিরও ভালো। কোথায় ঠাকুরপো? তুমি মাঝের মধ্যে কোথায় যে নিরুদ্দেশ হয়ে যাও তার কোনো ঠিক নেই। ঠিক থাকবে না কেন? মাঝে মাঝে আমি তীর্থ করতে যাই তো, তাই। হ্যাঁ, সোলভ রূপের বিয়ের সমস্ত বরপণের টাকা যে প্রশান্ত নাকি তোমার হাতে দিয়েছে। ঠিকই শুনেছো,
তবে ওই টাকার কথা ভুলে গেলেই মন্দেরও ভালো হয়, এই আর কি। বলো কি এতগুলো টাকা তুমি একাই নিয়ে নেবে মুকুন্দ? আমার ছেলের উপরে টাকা আমি নেব না তো কে নেবে শুনি? তোমার ছেলে মানে? এই দেখো, তুমি বড্ড তাড়াতাড়ি ভুলে যাও। রূপ তোমার পেটে জন্মালো, সে যে আমার এই ছেলে। কাজটা তুমি ভালো করছো না মুকুন্দ। ওই টাকার অংশ তুমি আমাকে দেবে, আর যদি না দাও তাহলে তোমার সব কুকীর্তি আমি পুলিশের কাছে ফাঁস করে দেবো। এই শালে, আর একবার ওই কথা বললে তোকে আমি তোর স্বামীর মতো তোকেও আমি ঠাকুরপো, না না, তা আমি করব না। তা বরং ছেলেদের কাছে তোমার আমার গোপন সম্পর্কের ব্যাপারটা ফাঁস করে দিয়ে তোমার চোরাশুরটা আমি চিরতরে বন্ধ করে দেব। না না মুকুন্দ, না না না, তুমি আমার এত বড় সর্বনাশ করো না মুকুন্দ, সর্বনাশ করো না। আমি আমি ওই টাকা সব বলে যাবো মুকুন্দ, আমি সব বলে যাবো। তাহলে স্বীকার করছো তো যে রূপ তোমার পেটে জন্মালো আসলে আমি অবৈধ বাবা। পাগলা? আমি একটা মূর্তিমান পা কালের কোরাল সহিত চিহ্ন সোলার মতো ভাসতে ভাসতে এগিয়ে চলেছি এক টুকরো পুণ্যের আশায়। কান্নার বাঁশি বাজাতে বাজাতে খুঁজতে এসেছি এক টুকরো হাসি। পাগলা? পাগলা, ও পাগলা নয় মুকুন্দ, একটা শিয়ালা পাগলা। তা নাহলে সেদিন তোমার দাদার ছবিটা নিয়ে যা কাণ্ডটা না করছিল। তাই নাকি? হ্যাঁ। তাহলে মন্দের ভালো করতে একটু বাজিয়ে দেখতে হয়। এই পাগলা, কোথায় থাকা হয়? সেখানে সন্ধে হয়। তোর কি কি আছে? সবে আসে গো বাবু, সবে আসে। আমার মনে আছে একরাশ যন্ত্রণা, বুকে আছে এক বুক খিদে, আর আর দুচোখে আছে কান্না। পাগলা, থাকবি না কেন? আমার বিশ্বাস যদি বিশ্বাসঘাতকতা করে, ভালোবাসা যদি বিশ্বাসঘাতকতা করে, বেবিচারের খেলায় মত্ত হয়, আর সম্পর্ক যদি সত্যের গলা টিপে ধরে, তাহলে কি আমার মতো পাগলের জন্ম না হয়ে উপায় আছে? এই পাগলা, সত্যি করে বল, কে তুই? কেন এই বাড়িতে এসেছিস? এই বাড়িতে এসে আমার একটা অতীত পড়ে আসছে গো বাবু। এক এক টুকরো টুকরো স্বপ্ন এই বাড়ির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আসছে। এখানে এসে মেটাতে হবে আমার বিগত জীবনের হিসেব। এরা তোর হিসাব আমি জিজ্ঞেস করে দেবো শালা। চোখের মুখে নুন পড়তে জ্বালা শুরু করেছে, জ্বালা। কি বলে? কি বললে? একটা সত্যি কথা বলো তো মহাপুরুষ, তোমার তো বোন নেই, তবু তুমি বাবা হলে কেমন করে? এর মুখ ভেঙে দেবো শালা। এই যে সতী রানী, তোমার স্বামী তো বাড়িতে নেই, তবু তুমি মা হলে কেমন করে? নিজের মুখটা তো অনেক আগে যৌবনের নুড়ো দিয়ে জ্বালিয়েছ। তুমি হলে এই যুগের কুন্তী, তাই তো স্বামীর অবর্তমানে এইসব দেবতাদের তুষ্ট করে একাধিক সন্তানের জন্ম দিতে শুধু তুমি পারো। নমস্কারে কলির কুন্তী, তোমাকে শত কোটি নমস্কার। মেরে জানোয়ার, আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথাকে আমি জীবনে মরণে ভুলতে পারি। আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো মহাশাসনে তোদের চিতা আমি জানবো। আমি কি করেছি? ওই শয়তানগুলোর সঙ্গে তাল মিলিয়ে আমি একজন সৎ পুলিশ অফিসারকে ফাঁদে ফেলেছি। না না, আর আমি এই পাপ কাজ করব না। এবার পুলিশের কাছে এদের গোপন কারবার ফাঁস করে দিয়ে
আমি এবার সৎভাবে বাঁচবো। বাঁচবে কি গো গঙ্গা রানী? এখন তো গুরুদেবের প্রসাদেই বলো না। তার জন্য আমার মনে এতটুকু দুঃখ নেই। তুমি আমায় এটো করে একটু প্রসাদ বানিয়ে দাও, তাতেই আমার জীবন ধন্য হয়ে যাবে। ওরে বাবা, এই একটা হিজড়ের সঙ্গে শেষে কিনা একটা হিজড়ের সঙ্গে কি বললে? না মানে বলছিলাম আমরা হচ্ছে সাধু পুরুষ, এইসব কি আমাদের করতে হয়? পাপ হবে যে। এ বাবা গো, পাপটা বাবার কি কথা? তুমি যতবার আমায় ভক্ষণ করবে, তুমি যতবার আমায় ভোগ করবে, ততবার তোমার পাপ পুণ্যে জমা হবে। এইসব কি বলছো মারি? হ্যাঁ গো আমার চিমটেশ্বর। চিমটেশ্বর? তুমি আমাকে একেবারে চিমটে থেকে চিমটেশ্বর বানিয়ে দিলে। তা বানাবো না, তুমি যে খড়গেশ্বরের মন্ত্র শিষ্য, তাই তো গুরুর নামের সঙ্গে তাল মিলিয়ে তোমাকে আমি চিমটে থেকে চিমটেশ্বর বানিয়ে দিলাম। এ নয়, হ্যাঁ। তা ওগো আমার চিমটেশ্বর, তোমার কাছে যদি আমি কিছু চাই তুমি দেবে তো? তা গঙ্গা রানী বল তো দাস তো। এ মাগো, না চাইতেই তুমি দিয়ে দিলে। ও এখন চাওনি বুঝি? বলো বলো কি বর চাও? তোমাকে আমি বর হিসাবে পেতে চাই প্রাণেশ্বর। এ বর? হ্যাঁ, তোমায় আমি বিয়ে করতে চাই প্রাণেশ্বর। চুপ! আমি হলাম সাধু সন্ন্যাসী মানুষ, বিয়ে করা তো দূরে যাক, বিয়ে করা ভাবো ওদের মহাপাপ। এ বাবা গো, এরা নাকি আবার সাধু সন্ন্যাসী মানুষ। মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করলে এদের পাপ হয় না, আবার বিয়ের কথা বলতে গেলে এদের পাপ হয়। তা বলে একটা হেঁজড়িয়াকে বিয়ে করবো? হ্যাঁ পারবি। আজকালকার বউ তো আর বউ নয়, যেন এক একটা টাইম বোমা। সময় হলেই বিস্ফোরণ ঘটিয়ে সংসারটাকে একেবারে তছনছ করে দেবে। বিয়ে করে আমরা বলো গুরু বেঁচে গেছি। শুধু বেঁচে গেছি কি রে, একেবারে শান্তিতে বহাল তবিয়তে আছি। কিন্তু গঙ্গা রানী, বলো গুরু। আমার গাটা কেমন যেন মেজমেজ করছে। এক বোতল বিলেতি খেয়েছি, তবু আর মনটাতে ফুর্তি আসছে না। কেন যেন বুঝতে পারছি না। আর বুঝে কাজ নেই গুরু। বিলেত কে যখন কাজ না হলো, তাহলে বাংলা মদ খেয়ে মাত্র না গুরু হবে গুরু। এই যে তুই তো দেখছিস বাংলার হেংলা রে, দে তোর বাংলাই দে। লে গুরু। কিন্তু গঙ্গা রানী, এই বাংলার সাথে তোমার হিন্দির একটুকু পিকচার করে দে না মাইরি। সারা দিলটা যেন একবারে বিলকুল খুশ হয়ে যায়। তাই দিচ্ছি গুরুদেব। दो घोट मुझे भी मुझे भी पिला दे शराब, देख फिर होता है क्या। दो घोट मुझे भी पिला दे शराब, देख फिर होता है क्या। बेले मारे बेले मार, अरे 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 दो घोट मुझे भी पिला दे शराब, देख फिर आता है क्या।
থাকবে। পুলিশ! পেলে পেলে বোধহয় হয়েই গেছে। চুপ! আপনি কিন্তু অযথাই আমাদের হয়রানি করছেন অফিসার। Shut up, you rascal! সেদিন কৌশলে আমায় তোমরা বোকা বানিয়েছিলে, কিন্তু আজ আমি দেখবো তোমাদের ওই ঘণ্টতান্ত্রিক কাল ভরে আমাকে বাঁচাই কে। মা ভৈরবের ইচ্ছে হলে তিনিই বাঁচাবেন ইন্সপেক্টর। আর সাহেব কাল ভৈরব কারো আদেশে হাত তুলে না ইন্সপেক্টর, বরং তার আদেশে সকলে তাকে হাত তুলে প্রণাম জানায়। আমার পিস্তল কিন্তু তোমার বুকের দিকে চাল করা আছে কাল ভৈরব। হাত না তুললে আমি তোমার বুক লক্ষ্য করে গুলি চালাবো। সেই গুলি আবার তোমার কাছে ফিরে যাবে ইন্সপেক্টর, কারণ কাল ভৈরবের মুখটা বুলেট প্রুফ দিয়ে ঢাকা। মুখটাকে ঢেকে রাখলো, তোমার চরিত্রের স্বরূপটা ঢেকে রাখতে পারবে না কাল ভৈরব। তোমার চরিত্রের স্বরূপটাকে এই জনগণের কাছে প্রকাশ করে দেবো। তোমার পাপ চরিত্রের মূল কেন্দ্রকে আমি দিনা মাইট দিয়ে উড়িয়ে দেবো। বলো বলো শয়তান, আমার বোন বকুলকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো? বলবো না। এই রাস্কেল, বল কোথায় আমার বকুল? কে আমার বকুলকে চুরি করে এনেছে? বল বল রাস্কেল, বল। ইন্সপেক্টর, তোমার সাহসে আমি মুগ্ধ, তাই তোমার এই অদত্ত আমি ক্ষমা করলাম। যাও, ফিরে যাও। তোমাকে টানতে টানতে আমি তুলে নিয়ে যাব কাল ভৈরব। না ইন্সপেক্টর, তা তুমি কোনোদিনই পারবে না, কারণ তোমাকে ঘাউল করার অস্ত্র আমরা অনেক আগে থেকেই জমা করে রেখেছি। এই দেখো, ইউ বাস্টার্ড। এবার যদি আমাদের পেছনে লাগেন অফিসার, তাহলে আপনার এই ছবি আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রকাশ করে দেব। আর জনগণ দেখবে এই আইনের পোশাক পরে মেয়ে নিয়ে কেমন পুলিশ অফিসার ফুর্তি করে। না, আমি জানতাম ইন্সপেক্টর তুমি আমার পেছু ছাড়বে না, তাই কৌশলে তোমাকে মাদক খাইয়ে আমার এক দেবদাসীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় এই ছবিটা আমি তুলে নিয়েছি। বকুল, ওকে ভিতরে নিয়ে যা চিমকে। না, আমি যাবো না। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, নইলে এরা যে আমায় মেরে ফেলবে দাদা। চল। আমি যে নিতে পারি বোন। ওই শয়তান কাল ভৈরব কৌশলের কাছে আমি হেরে গেছি, তাই তো আমার আইনের হাত দুটো আজ ছোট হয়ে গেছে বোন, ছোট হয়ে গেছে। তবে কি আমার মুক্তি হবে না দাদা? না, মুক্তি নেই। কাল ভৈরবে অজগরের কাছ থেকে মুক্তি পাওয়া যায়, বাঘের মুখ থেকে হয়তো ছাড়া পাওয়া যায়, কিন্তু এই কাল ভৈরবের কাছ থেকে কোনোদিনও ছাড়া পাওয়া যায় না, আর যাবেও না। চলে এসো, চলে এসো। ওগো ঈশ্বর, আমায় নিয়ে তুমি কি খেলা খেলছো ঠাকুর? যে বকুল ছিল আমার জীবনের প্রেরণা,
যার ভালোবাসা ছিল আমার স্বপ্ন সাধনার আশা, সেই বকুলকে কিনা আমার কাছ থেকে সরিয়ে নিলে ঠাকুর। না না, আমি আর এইভাবে চুপ করে বসে থাকবো না। আমি উল্কার মতো ছুটে যাবো আমার বকুলের সন্ধানে। যারা যারা যেভাবে আমার বকুলকে লুকিয়ে রাখুক না কেন, আমি আমার বকুলকে ঠিক খুঁজে বার করব। আমি আমার বকুলকে ঠিক খুঁজে বার করব। হারিয়ে যাবে। বর্তমানের চক্র বয়ে অতীতটাকে খুঁজতে গিয়ে তোমার ভবিষ্যৎটাই হারিয়ে যাবে। কে কে তুমি? আমি একটা হাহাকার। হাহাকার? হ্যাঁ গো, যতখানি হাহাকার তোমার বুক থেকে হারিয়ে গেছে, তার চেয়ে অনেক বেশি হাহাকার আমার এই মুখে জমা হয়ে আসে। যতখানি ভালোবাসা তুমি খুঁজছো, তার চেয়ে অনেকখানি ভালোবাসা আমার হারিয়ে গেছে। তুমি কেমন করে জানলে আমার ভালোবাসা হারিয়ে গেছি? বলো না, তুমি কেমন করে জানলে আমার ভালোবাসা হারিয়ে গেছি? মানুষের চোখেই তো মনের আয়না গো। কি বললে? আপনার যে দেখতে পাই জীবন দর্পণে, সে যে বড় অসহায়। অনিবার্য কারণে এই আমি মুখোমুখি দেখা শুরু হয় এক নতুন অধ্যায়। তুমি সেই আমিকে প্রশ্ন করি, এতদিন কোথায় ছিলে? নিরাগের রৌদ্র জ্বালা দেহ মন দগ্ধ করে করিয়াছ ম্লান। সেই আমির কাছে আজ বুঝি তুমি আসিয়াছ শূন্য কলস হাতে, করিবারে অমৃতের সন্ধান। চুপ করো, তুমি চুপ করো। হ্যাঁ গো হ্যাঁ, মায়ের মমতা কি তোমার হৃদয়ে সাপ ফেলতে পারেনি? বাবার স্নেহ কি তোমার অন্তরে কাদার পারেনি? ঠিক বলেছ আগন্তুক। মা মা আর বাবা? মা তো সবার মতো আমার কাছে দেবী নই। মা আমার কাছে একটা মায়াবী। বাবা বাবা সে তো আমার জন্মের পূর্বেই নিরুদ্দেশ হয়ে গেছে। আমার জন্মের পূর্বেই নিরুদ্দেশ হয়ে গেছে। নেবে বাবা। আজ 25টা বছর ধরে যে পিতৃস্নেহ আমি নিগড়ে রেখেছি, সেই পিতৃস্নেহ যদি আমি তোমাকে দিতে চাই, তুমি নেবে বাবা। কেন নেব না আগন্তুক? আমার হৃদয়টা যে সেই স্নেহের স্থানটা শূন্য হয়ে আছে। তোমার দেওয়া সেই স্নেহে যদি আমার শূন্য স্থানটা পূরণ হই, আর তুমি যদি একটু তৃপ্তির আনন্দ পাও, তাহলে তাই করো না আগন্তুক, তাই করো। তবে একটু কাছে এসো বাবা, একটু কাছে এসো। কি আনন্দ, কি আনন্দ। না, দেব না, আমি কাউ না। আজ 25টা বছর ধরে যে পিতৃস্নেহ আমি আঁকড়ে রেখেছি, তা আমি কাউকে দেব না, কাউকে না। আগন্তুক কে ওই আগন্তুক? ওকে দেখে আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠলো কেন? তবে কি ওর সঙ্গে আমার কোনো পূর্বজন্মের পরিচয়? যে পরিচয় আমাকে দুর্বল করে দিয়েছি, যে পরিচয়। এই কি জয়ন্ত, তুমি এখানে? এতক্ষণ হন্য হয়ে আমি তোমাকে যে খুঁজলাম। আমি জানি পিঙ্কির চেয়ে বকুলের তোমার বড় প্রয়োজন, তাই পিঙ্কির বকুলের সংবাদ পেয়ে আমি তোমাকে এখানে জানাতে এসেছি। কই জয়ন্ত? কোথায় আমার বকুল? জয়ন্ত, কোথায় আমার বকুল? দিগন্ত বকুলের সন্ধান পেয়েছে। দিগন্ত আমার বকুলের সন্ধান পেয়েছি। আমি বকুলের সন্ধান পেয়েছি।
ওরে ওরে দিগন্ত, তাকে তুই নিশ্চয়ই উদ্ধার করে এনেছিস ভাই। আমার বকুলকে তুই নিশ্চয়ই উদ্ধার করে এনেছিস। না রে রূপ, তাকে তোর কাছে ফিরিয়ে দেওয়ার মতো কোনো ক্ষমতাই যে আমার নেই। দিগন্ত, এ তুই কি বললি দিগন্ত? আমার রূপ কি তুই আমার কাছে ফিরিয়ে এনে দিতে পারিস নি ভাই? আমার রূপ কি তুই আমার কাছে ফিরিয়ে এনে দিতে পারিস নি? না রে রূপ, আমি তোর কাছে ফিরিয়ে দিতে পারিনি। কেন পারি তুমি তো একজন পুলিশ অফিসার, আর পুলিশ অফিসার হয়ে তোমার বনের উদ্ধার যদি না করতে পারো, তাহলে সাধারণ মানুষ কেমন ভাবে আস্থা রাখবে? একজন পুলিশ অফিসারের সাহস আর ক্ষমতা কাল ভৈরবের কালচক্রে বন্দী হয়ে গেছে রে জয়ন্ত। কি বললে? কাল ভৈরব? হ্যাঁ, কাল ভৈরব নামে এক ভণ্ডতান্ত্রিক ধর্মের আড়ালে আইনকে কোলা দেখিয়ে মাদক দ্রব্য নারী নিয়ে বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম চালায়। সেইখানেই বকুল বন্দী হয়ে আছে। ওরে ওরে দিগন্ত, তুই যখন জানতেই পেরেছিস, তাহলে তাহলে তুই আমার বকুলকে উদ্ধার করছিস না কেন ভাই? আমার বকুলকে তুই উদ্ধার করছিস না কেন? কাল ভৈরব যে সব আমার শক্তি ছিনিয়ে নিয়েছে রে। সে কাল ভৈরব কত বড় শক্তিমান দিগন্ত, তুমি একজন পুলিশ অফিসার হয়ে তার কাছে হার মানতে পারো? তোমরা জানো না জয়ন্ত যে কাল ভৈরব কত বড় ধূত শয়তান? সেই ভয়ঙ্কর শয়তানটাকে কায়দা করবার জন্য চাই সচতুর কৌশল। আর সেই জন্যই তো আমি তোমাদের কাছে সাহায্য চাইতে এসেছি। আমি প্রস্তুত দিগন্ত, আর কাল ভৈরবের কাল চক্রে আমার ডিনামাইট চার্জ করব। এদের মেরে উড়িয়ে দিব এই কাল ভৈরবের পাপের প্রাসাদ। তারপর ওই কাল ভৈরবের দেহটাকে আমরা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবো। তবে আইরূপ, এসো জয়ন্ত, আমরা সকলেই শপথ নিই। শপথ নিলাম মোরা, শপথ নিলাম, শপথ নিলাম মোরা, শপথ নিলাম, শপথ নিলাম মোরা, শপথ নিলাম, শপথ নিলাম মোরা, শপথ নিলাম। অন্যায় রূপে দিয়ে এগিয়ে যাব, জয়ের বিজয় নিশান। অন্যায় রূপে দিয়ে এগিয়ে যাব, জয়ের বিজয় নিশান। শপথ নিলাম মোরা, শপথ নিলাম, শপথ নিলাম, শপথ নিলাম। যারা সমাজকে করে ছারখার, পাপীদের নেই কোনো নিস্তার। যারা সমাজটাকে করে ছারখার, সেই পাপীদের নেই নিস্তার। জয় বিজয়ের বাংলায় আমরা এগিয়ে যাব। শপথ নিলাম মোরা, শপথ নিলাম, শপথ নিলাম মোরা, শপথ নিলাম, শপথ নিলাম মোরা, শপথ নিলাম, শপথ নিলাম মোরা, শপথ নিলাম। আমার করুণাময়ী মায়ের অশেষ করুণায় এবার আমি সত্যিকারের মানুষ হয়ে উঠেছি। তাই তো এই মদের পেয়ালায় আমার চরিত্রটাকে ডুবিয়ে রেখে
এবার একটু একটু করে প্রমোশন নিয়ে আমি একেবারে চরিত্রহীন মহাপুরুষ হয়ে যাব। এই কি বড় দাদা বাবু, তোমার মুখে আসি অথচ চোখ দিয়ে দর দর করে জল ঝরে পড়ছে। দুঃখ আর আনন্দ যে আমার জীবনটাকে নিয়ে কানামাছি খেলছে দয়ালদা। বড় দাদা বাবু, তাই তো ওরা যখন আমাকে অধঃপতনের সিঁড়ি দিয়ে টানতে টানতে নামিয়ে সুখের স্বর্গে নিয়ে যেতে চায়, তখন যেমন সীমাহীন আনন্দে আমার একটা চোখ চিকচিক করে ওঠে, ঠিক তেমনি আমার ফেলে আসা দুঃখের স্মৃতিগুলোর দিকে তাকালে আমার আরেকটা চোখে সেই বেদনার অশ্রু ঝরে পড়ে দয়ালদা। আমার আরেকটা চোখে সেই বেদনার অশ্রু ঝরে পড়ে। তোমার আবার দুঃখ কিসের গো বড় দাদা বাবু? লক্ষ্মী প্রতিমার মতো স্ত্রী পেয়েছো, লক্ষণের মতো ভাই পেয়েছো, তবু রামচন্দ্রের মতো দাদা হতে পারলাম কই দয়ালদা? তোমার লক্ষ্মী প্রতিমার মতো বৌদিমণির যথাযোগ্য মর্যাদা আমি দিতে পারলাম কোথায়? তার জন্য বৌদিমণির মনে এতটুকুও দুঃখ নেই গো বড় দাদা বাবু। তুমি শুধু মদ খাওয়াটাকে ছেড়ে দাও। মদ খাওয়া ছেড়ে দেবো? হ্যাঁ, মদ যে শরীর আর মনের দুটোর একসঙ্গে সর্বনাশ ডেকে আনে গো বড় দাদা বাবু। কথাটা কোন হারামজাদা বললো রে? যত রেগে মুখটা ভেঙে দেবো না। হ্যালো, বাজে কথা তুই কাঁদিস না বাবা। এই দেখ, আমি তোর জন্য এক বোতল দাবি মদ নিয়ে এসেছি। ঠিক মাছি, আপনি মা হয়ে বড় দাদা বাবুর জন্য মদ আনলেন? হ্যাঁ আল্লাহ, তাতে হয়ে যাবে কি মুখ পড়া? বাহ, চমৎকার মা, চমৎকার। তোমাকে ভক্তি ভরে একটা প্রণাম করি বড় দাদা বাবু। তুমি আর সেই সঙ্গে আমি ভগবানকে ডেকে ডেকে বলি, ওগো ঈশ্বর, এরকম মা তুমি এদেশের ঘরে ঘরে পাঠিও ঠাকুর, এরকম মা তুমি এদেশের ঘরে ঘরে পাঠিও, তাহলে সোনার দেশটা একেবারে শ্মশানপুরী হয়ে যাবে। সোনার দেশটা একেবারে সবরি কি দোষী মেয়েরা বাবা, সবই শখ করে একটু মদ খাচ্ছে, সেটা সহ্য হচ্ছে না। এত দামি মদটা মদ যতই দামি হোক না কেন গিন্নি মা, সেটা নেশা করার জন্য, শখ করার জন্য নয়। আমার ছেলে শখ করুক আর নেশায় করুক, তাতে তোর কি হাত ভাগা? গিন্নি মা, আমার স্বামী যদি আপনার নিজের পেটের সন্তান হতো, তাহলে কি পারতেন মা হয়ে নিজের হাতে মদের বোতল তুলে দিতে? হ্যাঁ হ্যাঁ পারতাম। তাহলে ওই মদের অর্ধেকটা আপনি ছোট দাদা বাবুর জন্য তুলে রাখো। কি? আমি রূপের জন্য মদ তুলে রাখবো? কেন পারবেন না? রূপ নিজের ছেলে বলে তার হাতে মদের বোতল তুলে দিতে দেওয়ার কথা ভাবলেও আপনার বুকের ভেতরটা মসুর দিয়ে ওঠে। অথচ আমার স্বামী আপনার পেটের সন্তান নয় বলে তাকে মদ খাইয়ে মাতাল করে রাখতে আপনার বিবেকে এতটুকু বাঁচছে না? তার মানে দেখছি দেখছি দেব, তোকে তো মাতাল বলছে। ওরে, তোর সামনে আমাকে আজে বাজে কথা বলে আমাকে অপমান করছে, আর তুই চুপচাপ শুনবি? এই শয়তানি, আর একটা বাজে কথা বললে মেরে তোর আমি মুখটাই ভেঙে দেবো। ওগো, এ তুমি কি বলছো? এরা সবাই চক্রান্ত করে তোমার সর্বনাশ করার জন্য। ওগো ওগো ওগো, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কেমন করে বাঁচবো বলো গো? কেমন করে বাঁচবো? কাকে নিয়ে বাঁচবো? বাঁচবি কি মরবি সে কথা জানবার আগে ওই বোতলটা তুই আমাকে দে, দে বলছি। না, একটু কথা শুনো বড় দাদা বাবু, একটু বোঝার চেষ্টা করো। চুপ, তুমি একদম কথা বলবে না। না, বোতল দে, দেবো না। আমি কিছুতেই দেবো না। কি বললি? দিবি না? ঠিক করেছি বাবা, ঠিক করেছিস।
একটু শক্ত না হলে ঘরের বউরা একেবারে মাথায় চলে বসে। যত সব অধিক্ষেতা। কাঁদো বৌদিমণি কাঁদো, তোমার চোখের জল যদি বাবুর অধঃপতনের পথ থেকে একটু পিছল করে, তাহলে তুমি এইটাকে পারবে ফেরাতে, নইলে সব শেষ হয়ে যাবে গো বৌদিমণি, সব শেষ হয়ে যাবে। সবরি, এই সবরি, আমি তোমাকে মারলাম না? কি নিষ্ঠুর আমি! যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে আমি শুধু দুঃখই দিয়ে চলছি। আচ্ছা সবরি, তুমি কি পারো না তোমাকে দুঃখ আঘাত দেওয়ার অপরাধে আমাকে ভীষণ অভিশাপ দিতে? বাবা, না, তুমি অমন কথা বলো না, তুমি অমন কথা বলো না। না সবরি, তুমি আমাকে এই অভিশাপ দাও যে হাত দিয়ে আমি তোমাকে আঘাত করেছি, সেই হাত যেন চিরতরে পঙ্গু হয়ে যায়। যে মুখ দিয়ে আমি তোমাকে নানা রকম কটু কথা বলেছি, সে কণ্ঠ যেন চিরস্তব্ধ হয়ে যায়, সে কণ্ঠ যেন চিরস্তব্ধ হয়ে যায়। বাবা, তুমি চুপ করো, তুমি চুপ করো। আমার কোনো আঘাত লাগেনি গো, কোনো আঘাত আমার লাগেনি। আমার মতো এত সুখী নয়তো করু জীবন, স্নেহ মায়া মমতা বাঁধন, এ যেন এক মায়ার বাঁধন। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, স্নেহ মায়া মমতার বাঁধন, এ যেন এক মায়ার বাঁধন। ওরে বাঁধন ছিঁড়ে গেলে আসবে যে আমার মরণ। আমার মতো না সবরি, না, দানব কখনো দেবতা হতে পারে না, দানব কখনো দেবতা হতে পারে না। ভাগ্যের বিড়ম্বনায় আজ তোমার আর আমার জীবনের ছন্দ কেটে গেছে। তাই তো তোমার আর আমার জীবনের সুখ আজ শুধুই বেদনা বিধুর, আজ শুধুই বেদনা। না গো, না, তোমার আমার জীবনের সুর আমি কখনো হারিয়ে যেতে দেব না। তাই যেমন করে হোক তোমার আর আমার এই দূরত্ব ঘুষিয়ে তোমাকে আমি আমার কাছে ফিরে আনবো গো, আবার আমি আমার কাছে ফিরে আসবো। এসেছি রে মা, শত অপমান উপেক্ষা করেও আমি আবার তোর কাছে এসেছি রে মা। কেন এসেছো বাবা? তোমার অপমান কি আমার মুখে লাগে না? এখান থেকে তুমি চলে যাও বাবা, এখান থেকে তুমি চলে যাও। কেন রে মা? তোর শাশুড়ির চাওয়া টাকাগুলো আমি দিতে পারিনি বলে আমার উপর অভিমান করে তুই আমায় তাড়িয়ে দিচ্ছিস মা? না বাবা না, তোমার উপরে আমার কোনো অভিমান নেই, তবু আমি তোমাকে দয়া করে বলছি বাবা, তুমি এখান থেকে চলে যাও, এখান থেকে তুমি চলে যাও বাবা, তুমি এখান থেকে চলে যাও, আর কোনোদিন তুমি এ বাড়িতে এসো না। বেশ, তাই হোক রে মা, আমি চলে গেলে যদি তুই শান্তি পাস তাই যাচ্ছি রে মা। আর আমি কখনো এ বাড়িতে আসবো না সবরি, তুই ভালো করে দেখে নিস। আর আমি কখনো এ বাড়িতে আসবো না। কি হলো মেসমশাই, এসেই যে চলে যাচ্ছেন? একটা জরুরি কাজ আছে মা, তাই। কাজ বললে শুনবো না, তুমি ওনার একাই মেয়ে, আমি বুঝি কেউ নয়? তুমি ওনার কাছে একাই
পারবো না? পিঙ্কি, মেশামশাই, দিদি তোমার মেয়ে বলে ওনাকে একাই আদর দেবে, আমাকে বুঝি আশীর্বাদ করবে না? আরে মা, ও যেমন আমার বড় মেয়ে, তেমনি তুমিও আমার ছোট মেয়ে। এবার থেকে এই ছোট মেয়েকেও কিন্তু খুব আদর দিতে হবে। হ্যাঁ, পাগলি মা আমার। তোর এই পরিবর্তন দেখে আমি অবাক হয়ে যাচ্ছি পিঙ্কি। এবার দেখিস ঠাকুর পতকে দেখে ঠিক ঠিক একদিন ভুল ভাঙবে। এবার তাহলে আমি আসি রে মা, এবার তাহলে আমি আসি। এখনই তো যাওয়ার তারা কেন মেসমশাই? এই বেলাটা অন্তত একই রে পিঙ্কি, তোর গলার নেকলেসটা কোথায়? এক্ষুনি তো আমার গলায় ছিল, কোথায় গেল? গলার থেকে তোর উড়ে যাবে না, খুঁজে দেখ কোথায় আছে। আমি তো সেই খুন দিকে ভাবছি, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। ওই নেকলেসটা আমার বিয়ের উপহার, ওটা যদি আমি না পাই তাহলে আমি কিন্তু সুইসাইড করব। অমন করে ভেঙে পড়ো না মা, আমার মন বলছে নেকলেসটা কোথাও না কোথাও আছে। ঠিক বলেছেন মেসমশাই, আমরা সবাই যদি একটু খোঁজাখুঁজি করি তাহলে হয়তো জিনিসটা পাচার হওয়ার আগেই খুঁজে পাওয়া যেতে পারে। প্রশান্ত, পূজার বলতে কি বলতে চাও প্রশান্ত? না মানে বলতে কিছু চাই না, একটু আগে পিঙ্কি গলায় যে নেকলেসটা ছিল আবার এখানে আসার সঙ্গে সঙ্গে সেটা এমন হাওয়া হয়ে গেল কিভাবে? প্রশান্ত, আমার তো মনে হচ্ছে পিঙ্কির গলা থেকে কেউ হাত ছাপাই করে দিয়েছে। তুই ঠিক বলেছিস দাদা, তুই একদম ঠিক বলেছিস। তাই বলছিলাম, আমি কি মেসমশাইয়ের ব্যাগটা একবার সার্চ করতে পারি? প্রশান্ত, আশা সংযত করে কথা বলো প্রশান্ত। তোমার বোধহয় জানা নয় যে আমি ছিলাম একজন শিক্ষক, আর একজন শিক্ষকের আদর্শ রীতিবোধ সম্পর্কে তোমার নিশ্চয়ই ধারণা আছে। অত কথার কি আছে? দাদা যখন সন্দেহ হচ্ছে একটু দেখে নিলে তার মহাভারতটা অশুদ্ধ হয়ে যাবে না? আর মানি লোকের সামান্য সম্মানহানি বড় দুঃখের পিঙ্কি, তাই বলছিলাম। দাঁড়ান দাঁড়ান, এটা আপনার ক্লাসরুম নয় যে লেকচার ছাড়বেন। দেখি ব্যাগটা দেখে। একই এটাই তোর নেকলেস না? হ্যাঁ হ্যাঁ দাদা, এটাই তো আমার নেকলেস। তাই তো ভাবি ব্যাগটা সার্চ করাতে কেন এত আপত্তি? ছি মেশামশাই, ছি! আপনাকে না আমি বাবার শ্রদ্ধা করতাম, আর আপনি কি না? তুমি বিশ্বাস করো মা, এসবের আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। ধরা পড়লে সবাই ওরকম না জানার ভান করে। না রে পিঙ্কি না, তুই আমার বাবাকে চিনিস না। আমার বাবা না খেতে পেয়ে শুকে মরবে, কিন্তু এমন কাজ কোনোদিন করবে না। আমার অভাবে যে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায় এটাই তার প্রমাণ। মেয়ের বর বোনের টাকা জোরগার করতে পারেনি বলে শেষে কিনা আমার বোনের গলার হাতটা দিয়ে প্রশান্ত, সেই টাকা দিয়ে। এতক্ষণ তো শিক্ষক সেজে খুব লেকচার দিচ্ছিলেন, তা উনি কোন স্কুলের শিক্ষক শুনি? নিশ্চয়ই পকেট মার। তা না হলে এত সুন্দর হাত সাফাইটা করলো কেমন করে? বলো না মা, তুমি অমন করে বলো না। তোমার বিশ্বাস না হয় তুমি তোমার পায়ের জুতো খুলে যত খুশি আমার গালে মারো, তবু তুমি এমন করে আমার উপর কথা বলো না। চুপ করো, চুপ করো বাবা, তুমি চুপ করো। যতই ওরা তোমাকে চোর অপবাদ দিক, ঈশ্বরে জানে, ঈশ্বরের সঠিক বিচার করবেন। চলে যাও, চলে যাও বাবা, তুমি এখান থেকে চলে যাও, আর কখনো তুমি এ বাড়িতে এসো না বাবা। তাই হবে রে মা, তাই হবে। আর কোনোদিন আমি এ বাড়িতে আসবো না। তবে যাওয়ার সময় আমি একটা কথা বলে যাচ্ছি মা, ঈশ্বর বড়ই করুণাময়, তার চোখকে